সো কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তোমরা সবাই জানো আমরা হচ্ছে পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা পড়তেছি। আজকে আমাদের লেকচার নাম্বার 3 এবং আমার নাম হচ্ছে রুদ্র রায়। আমি হচ্ছে তোমাদের পুরা এই কেমিস্ট্রি কোর্সটার হচ্ছে ইনস্ট্রাক্টর। কোর্স বলতে পারো বা পুরা লেকচার ভিডিও যেগুলো আমাদের পরপর আসতেছে সেটার ইনস্ট্রাক্টর, ঠিক আছে? সো আমরা আগের দুইটা লেকচারে বেসিক্যালি মূল সংখ্যা এবং স্টিওসিওমেট্রি সম্পর্কে পড়ছি। আজকে আমরা পড়বো হচ্ছে ঘনমাত্রার ইউনিট কনভার্সন বা আমাদের পুরো কেমিস্ট্রির মধ্যে ডিফারেন্ট কনসেন্ট্রেশনকে যখন কোথাও তুমি দোকানে গেলে কিনতে যাও অথবা যখন আমাদের কোনো একটা পরিমাপ আকারে বলতে হয় তখন আমাদেরকে সবগুলো সাবস্টেন্সকে আমরা কি বলি, কনসেন্ট্রেশনের রেসপেক্টে বলি, যে এত মোলার দ্রবণ, এত মোলাল দ্রবণ, এরকম ডিফারেন্ট নাম আমাদের সামনে আসে। তো আমরা আজকে ওই জিনিসগুলা দিয়েই দেখব এবং একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে কিভাবে কনভার্ট করে, আর তোমাকে যদি কোনো একটা ইউনিটে বলে দেয় তুমি সেটাকে অন্য একটা ইউনিটে কিভাবে কনভার্ট করতে পারবা, এই জিনিসগুলো নিয়ে আমরা মোটামুটি পড়ব। এবং আমাদের পড়ার সিস্টেমটা থাকবে এরকম যে আমরা প্রথমে হচ্ছে পরিচয়গুলো নিব, দেন আমরা সেগুলোকে কিভাবে ম্যাথমেটিক্যাল রূপে প্রকাশ করে এবং নর্মালি কিভাবে প্রকাশ করে সেটা দেখব, কোনটা দ্বারা কি বোঝায়, তারপর আমরা হচ্ছে ম্যাথের ইউনিটে যাব, ঠিক আছে? সো লেটস ডু ইট, লেটস স্টার্ট। সো প্রথমে আসো আমরা ঘনমাত্রা বলছি। তো আমরা এখানে হচ্ছে কি পুরো চ্যাপ্টারের যে সমস্ত ইউনিট আমরা ইউজ করি তার কিছু ইউনিটগুলো নিয়ে আমরা এখানে পরিচিত হব, বা বলতে পারো যে আমরা একটু ফ্যামিলিয়ার হই জিনিসগুলোর সাথে, কজ নয়তো ম্যাথ করানোর সময় আমাদের বারবার এগুলা পরিচয় জানতে হবে। তো নর্মালি আমরা যতগুলো ইউনিট দেখে থাকি তার মধ্যে কয়েকটা খুব কমন ইউনিট আছে। যেমন আমরা যদি বড় হাতের এম দিই এটাকে আমরা বলি মোলার দ্রবণ, ছোট হাতের এম দিলে আমরা বলি মোলাল দ্রবণ, তারপরে আমরা বড় হাতের এন দিলে এটাকে আমরা বলি নর্মাল দ্রবণ। দেন আমাদের কাছে আছে পার্সেন্টেজ অফ W/W, দেন আমাদের কাছে আছে পার্সেন্টেজ অফ W/V, আমাদের কাছে আছে পার্সেন্টেজ অফ V/V। দেন আমাদের কাছে আরও কয়েকটা পরিচিত ইউনিট আছে যেমন ppm, তারপরে আছে হচ্ছে ppb, তারপরে আছে হচ্ছে ppt। এরকম আমরা খুব পরিচিত কয়েকটা ইউনিট দেখলাম। দেন হচ্ছে গ্রাম পার মিলিলিটার, এরকম অনেকগুলো ইউনিট আছে। প্রথম কথা হচ্ছে আমরা কিছুই জানি না, আমরা জাস্ট লিখে গেলাম। তোমরা চ্যাপ্টার 1-এ যখন পড়বা তখন এই পিপিবি পিপিটি এই ইউনিটগুলো দেখবা, যেমন তোমরা ডিও বিওডি সিওডি এই ইউনিটগুলা, অথবা আমরা চ্যাপ্টার 1-এ পরিবেশ রসায়নে যখন পড়তাম তখন হচ্ছে অনেকগুলা বলতো যে পরিবেশের মধ্যে এত পিপিএম হচ্ছে ময়লা আছে বা ধুলা আছে, এই কথাগুলো আর কি এই ইউনিট দিয়ে আমরা প্রকাশ করে। তারপরে আমরা হচ্ছে ফার্স্ট পেপার পড়ছি, ফার্স্ট পেপারের হচ্ছে কেপিকেসি যখন পড়তাম তখন মোস্ট অফ দ্য টাইম তুমি হচ্ছে মোলারিটি এই ইউনিটটা দেখতা। মোলার লিটি বা মোলাল দ্রবণ এই ইউনিটটা খুব কম দেখছো। সিমিলারলি নর্মাল দ্রবণটাও তুমি খুব কম দেখছো। অনেক জায়গায় আমাদের এখানে দেওয়া থাকে, মনে করো আমাদের কাছে একটা বোতল দেওয়া আছে, বোতলের গায়ে লিখে দেওয়া আছে সুন্দর মতো করে যে এত পার্সেন্ট সলিউশন দেওয়া আছে, 7% W/W, 7% W/V হাইড্রোক্লোরিক অ্যাসিডের সলিউশন, এইটা দেওয়া থাকতে পারে। সো এই যে এই লেখাটা দ্বারা আসলে কি বুঝাইতেছে, এই লেখাটা দ্বারা আসলে কি বুঝাচ্ছে, অথবা আমাদের কাছে কখনো মোলার দ্রবণ থাকলে কি বুঝায়, এই টাইপের জিনিসগুলো আমরা হচ্ছে পুরো এই আজকের লেকচারে আমরা পড়ার ট্রাই করব। সিমিলারলি আমাদের কাছে যদি কোনো একটা ইউনিট দেওয়া থাকে সেই ইউনিটটাকে যদি আমরা অন্য একটা ইউনিটে কনভার্ট করি তাহলে সেটা কিভাবে করতে পারি, কজ আমাদের ইন্টারমিডিয়েটের অবজেক্টিভ বলো বা অ্যাডমিশন টেস্টে বলো এই পার্ট থেকে অনেক কোশ্চেন আসবে, তোমাকে একটা ইউনিট দিয়ে দিবে সেটাকে আরেকটা ইউনিটেতে কনভার্ট করতে বলবে। সো এই টাইপের জিনিসগুলো আমরা প্রচুর ফেস করব, ঠিক আছে? সো আমরা এই পুরা চ্যাপ্টারে বা আমাদের পুরা চ্যাপ্টার না, আজকের পুরা লেকচারটাতে আমাদের এই ইউনিটগুলোর পরিচয়, অ্যাট দ্য সেম টাইম এটাকে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে কীভাবে কনভার্ট করা যায় এগুলো নিয়ে আমরা আজকের পড়ালেখাটা করব, ঠিক আছে? সো চলো আমরা আগের দিনে আমরা ফার্স্ট লেকচারে হচ্ছে পদার্থের মূল সংখ্যা সম্পর্কে পড়ছিলাম, তো সেটারই জাস্ট একটা রিক্যাপ আবার একটু প্রথম থেকে দেওয়া আছে যা সূত্রগুলো যাতে তোমাদের মনে পড়ে। এবং অবশ্যই ফার্স্ট লেকচারে বলছিলাম যে কিছু মোলার ঘনমাত্রা যেটা আছে সেটা আর কি আমাদের একটু পরিচিত আকার থাকতে হবে। সরি, আমাদের মোটামুটি একটা পেজের মধ্যে আমরা অনেকগুলা আণবিক ভর দিয়ে রাখছিলাম, আণবিক ভর না তো মোলার ভর দিয়ে রাখছিলাম সম্ভবত 20টা বা 30টা যৌগের। তোমরা হচ্ছে ওটাকে আবার একটু গো থ্রু করবা, কজ ওগুলা মেমোরাইজ করাটা এই চ্যাপ্টারের জন্য অনেক ইম্পর্টেন্ট, কজ আমাদের ওটা অনেক লাগবে, দ্যাটস দ্য থিং। ওকে, সো দেখেন আমরা একটু যেহেতু লিখাও আছে তাও আবার আমরা একটু লিখি যে তোমার হচ্ছে মূল সংখ্যাকে আমরা কয়টা ভাবে প্রকাশ করতে পারি, মোল সমান সমান ভর বাই পদার্থের আণবিক ভর, এটা একটা সূত্র। তারপরে আমরা কি লিখতে পারি, কোনো একটা অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, সেটা থেকে আমরা মোল পেতে পারি। আবার কি পেতে পারি, আমাদের PV/RT, এটা ছিল আমাদের গ্যাসের সূত্র। এরপরে আমরা কি পেতে পারি,
এসটিপিতে কোনো গ্যাসের আয়তন বাই হচ্ছে 22.4 লিটার, অথবা আমরা কি পেতে পারি এসএটিপিতে কোনো একটা গ্যাসের আয়তন বাই হচ্ছে 24.789 লিটার, অথবা আমরা আবার কি পেতে পারি দেখেন আইটি বাই হচ্ছে ইএফ, এটা চ্যাপ্টার 4-এ, আমরা এখন এইটার পরিচয় নিয়ে নিই আগের দিন, আজকেও নিব না, জাস্ট প্রত্যেকবার লিখে লিখে জিনিসটা প্র্যাকটিসের মধ্যে রাখবো। এই যা ঠিক আছে। তো এতগুলা সূত্র ও আচ্ছা, এর সাথে আমরা এই চ্যাপ্টারে যেটা নিয়ে বেশি কাজ করব সেটা হচ্ছে গিয়ে এন সমান সমান মোল নাম্বার সমান সমান ঘনমাত্রা ইনটু আয়তন ভলিউম, এইটা নিয়ে আমরা আজকে মোটামুটি আলোচনা করব। এরকম অনেকগুলা কনভার্সন আছে, আমরা আজকে এইটার উপরে বেশি ফোকাস করব। ঠিক আছে, মোল সংখ্যা সমান সমান আমরা এতগুলা রেসপেক্টে প্রকাশ করতে পারি। এইখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে এইটা হলো তোমার 4 হবে 24, 7, 8, 9 লিটার, আর এইখানে হচ্ছে গিয়ে তোমার বড় হাতের টি না ছোট হাতের টি হবে, এটা টাইমকে বোঝায়। বড় হাতের টি দ্বারা সাধারণত কেমিস্ট্রিতে আমরা টেম্পারেচারকে বুঝাই, বাট এই ক্ষেত্রে কিন্তু তোমার ছোট হাতের টি হবে, এটা একটু মাথায় রেখো। ঠিক আছে, যদি এগুলো আমাদের পরে লাগবে। আপাতত আমাদের আজকের লেকচার করার জন্য এইখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত মেমোরাইজেশনে রাখলে, বা এটা যদি তোমরা আরেকবার দেখে নাও, দেন ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ গাইস। ওকে, সো আমরা একটু সামনের দিকে আগাই। দেখেন এখানে টোটাল 6টা ঘনমাত্রার ইউনিটের প্রকাশের সংজ্ঞা আকারে দেওয়া আছে। তো এটাকে একটু পড়ো, দেন আমরা হচ্ছে এইটার রেসপেক্টে আস্তে আস্তে বাকিগুলোকেও বুঝতে পারবো। সো প্রথমে দেওয়া আছে মোলারিটি। আমাদের এই পাশে কয়েকটা জিনিস আমরা একটু লিখি। মোলারিটিকে নর্মালি প্রকাশ করা হয় সি কনসেন্ট্রেশন অথবা এস। তোমরা গুণগত রসায়নে পড়ছো, গুণগত রসায়নে কিন্তু তোমরা সবসময় দেখছিলা কেএসপি সমান সমান এস দিয়ে প্রকাশ করা হতো, ওইটা কিন্তু মোলারিটিতে ছিল। সুতরাং এই মোলারিটিকে যখন তুমি খাতায় লিখবা বা যখনই প্রকাশ করতে যাবা, তখন এটাকে সি অথবা এস দিয়ে প্রকাশ করবা। আমরা এই সাইডে এগুলাকে নর্মালি কিভাবে প্রকাশ করা হয় সেই সিম্বলগুলো দিব, কারণ তুমি কোথাও যদি এস দেওয়া থাকে, সেটা যদি ওরা পরীক্ষার হলে নিজেরা উল্লেখ করে না দেয়, তুমি নিজের ইচ্ছা মতো একটা কিছু ধরতে পারবে না, তোমাকে ইন জেনারেল সি দ্বারা মোলারিটিকেই বুঝতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে তোমার মোলালিটি। মোলালিটি পড়ার জন্য মোলালিটিকে সাধারণত ছোট হাতের এম দিয়েই আমরা প্রকাশ করি। নর্মালিটিকে প্রকাশ করা হয় বড় হাতের এম দিয়ে। পার্সেন্টেজ অফ ডাব্লু বাই ভি, পার্সেন্টেজ অফ ডাব্লু বাই ডাব্লু, পার্সেন্টেজ অফ ভি বাই ভি, এইগুলার আসলে কোনো প্রকাশক নাই। এইটা সাধারণত পার্সেন্টেজ আকারেই বা শতকরার আকারে রেসপেক্টে প্রকাশ করা হয়। এরপরের কথা হচ্ছে প্রথম 3টা ইউনিট, এই 3টা ইউনিটকে আসলে 1 লিটার বা 1000 লিটার বা 1000 গ্রাম দ্রাবকে এর রেসপেক্টে কতটুকু দ্রব্য আছে সেটা মেজার করে থাকি। আর পরের যে 3টা তুমি দেখতে পাচ্ছ, এই 3টা সাধারণত শতকরায় প্রকাশক, অর্থাৎ 100%-র মধ্যে কতটুকু তোমার ওই পদার্থটা আছে সেগুলো আমরা বের করি নিচের 3টা ইউনিট দিয়ে। নিচের 3টা ইউনিট সাধারণত শতকরায় প্রকাশক, আর উপরের 3টা ইউনিট হচ্ছে 1000 লিটার বা 1000 মিলিলিটার বা 1 লিটারে কতটুকু আছে। দুইটার মধ্যে বড় যদি আমরা ডিস্টিংগুইশ পার্থক্য করি, তাহলে এই দুটো হচ্ছে বড় পার্থক্য। ঠিক আছে, এবার আসো আমরা কোন ইউনিটকে কিভাবে দেখি। মোলারিটিকে প্রকাশ করা হয় সি অথবা এস দিয়ে। মোলারিটিকে যদি ম্যাথমেটিক্যালে বা তুমি যখন ল্যাবরেটরিতে যাবা, তখন এটাকে কিভাবে লিখে দেওয়া থাকে, এটাকে লিখে দেওয়া থাকে বড় হাতের এম দিয়ে। বড় হাতের এম মানে কি? বড় হাতের এম মানে হচ্ছে গিয়ে মোল পার লিটার। এইটা হচ্ছে বড় হাতের এম এর মিনিং। মনে করো আমাদের কোনো একটা পাত্র আছে, মনে করো একটা বিকার আছে, সেই বিকারের মধ্যে লিখে দেওয়া আছে এরকম যে 0.1 এম। এটার মানে কি? এইটার মানেটা হচ্ছে এই পাত্রে যে সলিউশনটা আছে সেই সলিউশনটার অ্যামাউন্ট হচ্ছে 0.1 মোলার। এই বড় হাতের এম দেখে তুমি বুঝবা যে এইটার মধ্যে কনসেন্ট্রেশনটা কোন ইউনিটে দেওয়া আছে, মোলারিটির রেসপেক্টে দেওয়া আছে। তাহলে বড় হাতের এম দিয়ে আমরা কি বুঝবো, 0.1 মোলার, এবং এইটাকে এই ইউনিট দ্বারা দেখায়, এম বড় হাতের এম অথবা মোল পার লিটার। এরপরেরটা কি দেওয়া আছে? এরপরে দেওয়া আছে হচ্ছে মোলালিটি। মোলালিটিকে সাধারণত এটাকে প্রকাশও করা হয় ছোট হাতের এম দিয়ে, আর এর ইউনিটটাও প্রকাশ করা হয় ছোট হাতের এম দিয়ে, যেটার মিনিংটা হচ্ছে মোল পার কেজি। ইউনিটটা কি বলো? মোল পার কেজি। ঠিক আছে, এরপরেরটা আছে নর্মালিটি। নর্মালিটিকে আমরা প্রকাশ করি হচ্ছে বড় হাতের এন দিয়ে অথবা গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার।
আমরা না প্রথম দিকে নর্মালিটিটাকে একটু ইম্পর্টেন্স কম দিই, আর একটু পড়ালেখা করার পর আমরা এটাকে ইম্পর্টেন্স দিতে পারবো। সো প্রথম দিকে জাস্ট এটার পরিচয়টা জেনে যাও, একটু 1-2টা লেকচার মানে আরেকটু কিছুক্ষণ বা 10-15 মিনিটের মধ্যে তুমি নর্মালিটি সম্পর্কে একটা ইন জেনারেল আইডিয়া পেয়ে যাবে, ঠিক আছে? সো আপাতত তুমি জাস্ট এইটুকু মাথায় রাখো যে আমাদের আসলে একটা ইউনিট যদি দেওয়া থাকে, মানে এরকম 0.1 m বললে এটাকে মোলারিটি বলবো নাকি মোলালিটি বলবো নাকি নর্মালিটি বলবো, এই ইউনিটগুলো সম্পর্কে জাস্ট আগে আইডিয়া নাও, তারপরে আমরা ডিটেলসে ভিতরে তো যাবই, ঠিক আছে? কিন্তু জিনিসটা কি, ওই যে যখন কেমিস্ট্রি পড়া শুরু করে তখন প্রথম দিনে 108টা প্রতীক দেখায় না, হয় না, যে এইচ দ্বারা হাইড্রোজেন, তো এইখানেও আমরা সেরকম যে কোন ইউনিটটাকে কিভাবে প্রকাশ করা হয় সেটার সাথে একটু ইউজ টু হই, ঠিক আছে? তাহলে তুমি আমাকে একটা কথা বলো, যদি তোমার কোথাও এরকম দেওয়া থাকে যে 0.25 n, তাহলে তুমি কি বলবা বলো তো? সুন্দর করে নিচে লিখো, আমরা একটু দেখি এটার মিনিংয়ে কি হবে। এটা হচ্ছে 0.25 m নর্মাল দ্রবণ, নর্মালিটি থেকে আসছে, নর্মাল দ্রবণ, ঠিক আছে? আবার আমি যদি কোথাও লিখি 0.35 m ছোট হাতের m, এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো 0.35 m মোলাল দ্রবণ। কি কি একটু সামারি টানি, মনে করো 0.1 বড় হাতের m দেওয়া আছে, তাহলে এটাকে তুমি কি বলবা? এটা হচ্ছে তোমার মোলার দ্রবণ, মোলারিটির রেসপেক্টে বললে আমরা এটা মোলার দ্রবণ বলবো। তারপরে হচ্ছে 0.25 ছোট হাতের m যদি থাকে তাহলে তুমি মুখে কি বলবা? এটা হচ্ছে আমাদের একটা মোলাল দ্রবণ। আবার 0.3 n যদি দেওয়া থাকে তাহলে তুমি এটাকে কি বলবা? নর্মাল দ্রবণ। অর্থাৎ আমরা নর্মাল দ্রবণ, অর্থাৎ এগুলোকে কিভাবে আমরা বলে থাকি বা কিভাবে তুমি বুঝাবা সেটাকে আগে একটু নিজেরা বুঝলাম। তাহলে দেখো আমরা এই সাইডে হচ্ছে নর্মালি এই ইউনিটগুলোকে কিভাবে প্রকাশ করা হয়, এইটার ইউনিট এককে যখন খাতায় লেখা থাকে অথবা তোমার ওই লেভেলের গায়ে দেওয়া থাকে সেটা কিভাবে প্রকাশ করে সেটাকে লিখলাম। আর এই সাইডে আমরা হচ্ছে কি বলে থাকি, 0.1 থাকলে মোলার দ্রবণ, 0.25 m থাকলে মোলাল দ্রবণ, 0.3 m থাকলে নর্মাল দ্রবণ, এই কথাগুলো আমরা এখান থেকে বলে থাকি, ঠিক আছে? এইবার আমরা হচ্ছে এটা সংজ্ঞায় যাই। ধরো কোথাও একটা লিখে দেওয়া আছে তোমার, এরকমভাবে লিখে দেওয়া আছে যে আমার কাছে আমাদের ধরো কোথাও লিখে দেওয়া আছে 0.3 m, এইটা লিখে দেওয়া আছে। তো এইটা দিয়ে তুমি কি বুঝলা যে এটা তো ভাইয়া মোলার দ্রবণ, বাট এটার আসলে ডেরিভেটিভ বা এটাকে যদি আমরা ডিটেলসে বলি তাহলে আমরা কিভাবে বলবো? তাহলে আগে সংজ্ঞার দিকে তাকাও, জেনারেলটা আগে পড়ি, তারপরে আস্তে আস্তে বুঝতে পারবো। এখানে বলছে 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর যত মোল। সো আমাদের এই স্টেজে আসার পর আমরা একটু দ্রবণ সম্পর্কে একটু রিক্যাপ দিই, এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। নর্মালি আমাদের কাছে যখনই কোনো একটা সলিউশন থাকে বা কনসেন্ট্রেশন একটা পাত্র থাকে, সেই পাত্রের মধ্যে আমরা একটা দ্রবণ তৈরি করতে চাই, তাহলে দ্রবণের মধ্যে কি কি থাকে বলো তো? দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে দ্রবণের মধ্যে আমাদের দ্রব্য থাকে আর থাকে হচ্ছে দ্রাবক। এটা আমরা কিন্তু ওই যে চ্যাপ্টার 2তে পড়ে আসার কথা ফার্স্ট পেপারে সলিবিলিটি চ্যাপ্টারে, যে দ্রবণের মধ্যে কি কি থাকবে আমাদের? দ্রবণের মধ্যে আমাদের থাকবে হচ্ছে দ্রব্য প্লাস হচ্ছে গিয়ে থাকবে দ্রাবক, ওকে? এবং মোস্ট অফ দ্য টাইম দ্রবের পরিমাণটা আমাদের দ্রাবক থেকে কি থাকে? কম থাকে। বাট তুমি যখন কোনো একটা দ্রবণের নামকরণ করো, কিসের রেসপেক্টে করো? দ্রবণের নামকরণটা করা হয় দ্রবের রেসপেক্টে। একটা এক্সাম্পল নিই, মনে করো তোমার কাছে একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে তুমি পানি দিলা, পানির পরিমাণ অনেক বেশি থাকবে, অবশ্যই আমরা শরবত বানাতে গেলে পানির পরিমাণটা বেশিই থাকে, তাহলে এইটা হচ্ছে আমাদের দ্রাবক, যেটা হিসেবে আমরা কি নিছি? যেটা হিসেবে আমরা নিয়েছি পানি। এবং এই পানির মধ্যে তুমি দিছো হচ্ছে গিয়ে চিনির ফোঁটা বা লবণ দিতে পারো, যা খুশি তাই দেও। তাহলে এই লবণ বা চিনি তো তুমি অনেক বেশি দাও না, তুমি খুব অল্প পরিমাণ দাও না, তাহলে এইটা হচ্ছে আমাদের দ্রব্য। বাট তুমি যখন কাউকে গ্লাসটা ধরে দিবা যে নাও পানি খাও বা শরবত খাও, তখন তুমি কি বলো? এটা লবণের শরবত বা চিনির শরবত। সো আমরা দ্রব্য হিসেবে যেটা নিই সেটার অ্যামাউন্ট সবসময় কম থাকে, দ্রাবক যেটা নিই সেটার অ্যামাউন্টটা বেশি থাকে। বাট দ্রবণের নামকরণটা করা হয় কার রেসপেক্টে? দ্রবণের নামকরণটা করা হয় দ্রবের রেসপেক্টে, ঠিক আছে? এটুক তো আমরা পরিচয় পেলাম। এবার হচ্ছে একটা কি জিনিস, আরেকটু জিনিসের সাথে ফ্যামিলিয়ার হই। মোস্ট অফ দ্য টাইম এই দ্রবণের যে পরিমাপ সেটাকে তুমি কিন্তু
আয়তনের রেসপেক্টে বলো, অর্থাৎ তুমি কত লিটার নিছো, কত মিলিলিটার নিছো, এইভাবে কিন্তু তুমি নর্মালি মোস্ট অফ দ্য টাইম বলতে আমরা ম্যাক্সিমাম সময় কিভাবে প্রকাশ করি, যে লাইক 1 লিটার দ্রবণ, 2 লিটার দ্রবণ বা 2.5 লিটার দ্রবণ, এইভাবে বলি। সিমিলারলি দ্রাবকটাকেও তুমি আয়তনের রেসপেক্টেই প্রকাশ করতে পছন্দ করো, কিন্তু দ্রবটাকে তুমি ইন জেনারেল ভরের রেসপেক্টে প্রকাশ করতে পছন্দ করো। আমরা বলি না যে সবসময় করব, আমরা বলছি মোস্ট অফ দ্য টাইম। তার মানে এটাকে কিন্তু চাইলে আবার আয়তনের রেসপেক্টেও প্রকাশ করা যায়, আবার এটাকেও আয়তনের এটাকেও ভরের রেসপেক্টে প্রকাশ করতে পারি, আবার এটাকেও ভরের রেসপেক্টে প্রকাশ করতে পারি। বাট মোস্ট অফ দ্য টাইম দ্রাবক আর দ্রবণ এই দুইটা জিনিসকে আমরা আয়তনের সাপেক্ষে প্রকাশ করে থাকি। ইটস লাইক এত লিটার দ্রবণ, অথবা এত মিলিলিটার দ্রবণ, অথবা এত ডেসিলিটার দ্রবণ। আর ভরেরগুলোকে আমরা বলি এত গ্রাম দ্রবণ, এত গ্রাম দ্রবণ বা এত মোল দ্রবণ। কজ আচ্ছা, মোলের কথাটা বলে একটু বলি, আমরা ভরের রেসপেক্টে বলি, অথবা আমরা যদি ভরের রেসপেক্টে বলি সেটা তো ঠিক আছে, ভর কিন্তু ভরের রেসপেক্টে বলা আর হচ্ছে মোলের রেসপেক্টে বলা কিন্তু কাইন্ড অফ সিমিলার। কারণ আমরা ওই দ্রবের ভরটাকে যদি ওটার আণবিক ভর দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা মোল পেয়ে যাব, তাই না? তো আমাদের আগের পেজে যে সংজ্ঞাটা আমরা দেখছিলাম সেইখানে দেখবা যে আমরা মোল লিখছি, তো যেখানে যেখানে মোল লিখা ওইটার অপোজিটে আমরা কিন্তু চাইলে গ্রাম আকারেই লিখতে পারি, ঠিক আছে? তো এইটা হলো আমাদের একটু কথাবার্তা দ্রবণ সম্পর্কে জানার দরকার ছিল। যদি একটু সামারিটা নিই, যে একটা পাত্রে দ্রবণ হইলে তার মধ্যে দুইটা জিনিস থাকে, দ্রব থাকে, দ্রাবক থাকে। দ্রবটা হচ্ছে পরিমাণে কম থাকে দ্রাবকের তুলনায়, দ্রাবকে বাট দ্রবণটার নামকরণ করা হয় ছোট দ্রবের রেসপেক্টে, ঠিক আছে? এরপরে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো দ্রবণ আর দ্রাবকের অ্যামাউন্টটাকে সবসময় প্রকাশ করা হয় আয়তনের সাপেক্ষে, অর্থাৎ এত লিটার দ্রবণ বা এত মিলিলিটার দ্রবণ। আর দ্রবটাকে সাধারণত আমরা ভর অথবা মোলের রেসপেক্টে করি, কারণ বলছি ভর থাকলে আণবিক ভর দিয়ে ভাগ করলেই মোল চলে আসে। সো এইভাবে হচ্ছে জিনিসগুলোকে জেনারেল প্রকাশ করা হয়, ঠিক আছে? ওকে, এরপরে আমরা হচ্ছে আবার আমাদের আগের পড়াটায় ব্যাক করি। তো মোলারিটি সংজ্ঞার দিকে এবার তাকাও, কি লেখা আছে? 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর যত মোল। 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর যত মোল। 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর যত মোল। তার মানে তুমি কিন্তু এটা বুঝতে পারতেছো যে আমি যদি এখানে মোল না বলে গ্রাম দিতাম তাহলে খুব একটা প্রবলেম হইতো না। হইতো কি? কারণ মোলটাকেই তো আমরা চাইলে গ্রামে কনভার্ট করতে পারি আণবিক ভর দিয়ে গুণ করলে, ঠিক আছে? কোনো সমস্যা আছে? নেই। তাহলে যেখানে যেখানে মোল লেখা সেখানে সেখানে চাইলে ভরেও কনভার্ট করা যায়, ওকে? আচ্ছা, এবার আসে এখানে কি লেখা। মোলারিটির মানেটা হচ্ছে, ধরো আমাদের কোনো একটা মোলারিটি দেওয়া আছে, সেই মোলারিটির সংজ্ঞাটাকে আমরা কি বলতে পারি? 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর যত মোল। মোলারিটির সংজ্ঞাটার দিকে তাকাই, 1000 মিলিলিটার, 1000 মিলিগ্রাম বা 1 কেজি। এখানে একটা সুন্দর ওয়ার্ড আছে, ওয়ার্ডটা কি দেখছো? দ্রাবকে। এইটা হলো এই টোটাল পেজের মধ্যে সব থেকে ঝামেলাজনক হচ্ছে এইটা। মোলালিটিটা কিন্তু দ্রবণের রেসপেক্টে বের করে না, মোলালিটিকে বের করা হয় দ্রাবকের রেসপেক্টে। 1000 মিলিগ্রাম বা 1 কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রবের ভর যত মোল। 3 নাম্বারটা কি দেওয়া আছে দেখো, নর্মালিটি। নর্মালিটিটা হচ্ছে 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে যত তুল্য ভর। নতুন আরেকটা ওয়ার্ড, তুল্য ভর কি জিনিস আমরা জানবো, আপাতত জাস্ট মনে রাখো এটাও একটা ভর, মোলার ভরের মতো এটাও একটা ভর। এটা নিয়েও আমরা সামনে পড়াবো, তো তখন ডিটেলসে ক্লিয়ার হবে। জাস্ট আমরা প্রত্যেকটা ইউনিটের মধ্যে কি কি চেঞ্জেবল রাশি সেগুলোর দিকে একটু নজর দিই। মোলারিটি ছিল 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর। মোলালিটি ছিল 1000 মিলিগ্রাম বা 1 কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রবের ভর। আর নর্মালিটি ছিল 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে যত তুল্য ভর পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে সেটার অ্যামাউন্ট, ঠিক আছে? তাহলে সবাই একটু বলো মোলারিটি কি? ওকে, মোলারিটি হচ্ছে 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর। মোলারিটি কি? 1000 মিলিগ্রাম বা 1 কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রবের ভর যত মোল। নর্মালিটি হচ্ছে 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে যত তুল্য ভর পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে সেটার অ্যামাউন্ট। সো আমরা ইতোপূর্বে মোলটাকে জানি গ্রামে কনভার্ট করলেই আনা, দ্রাবক কি দ্রবণ কি এগুলো সব পড়ছি। এবার আমরা হচ্ছে দুইটা জিনিসের উপরে ফোকাস করব। সেটা হচ্ছে যখনই তোমার কাছে
লিখে দেওয়া থাকবে কিছু জিনিস, সেটার মানে আসলে তুমি কি বুঝবা। লাইক তোমাকে লিখে দেওয়া আছে সাপোজ 0.5 বড় হাতের এম, এটার মানে তুমি কি বুঝবা, মানে এইটা দিয়ে তুমি আসলে কি বুঝাইতে পারো। এটার মানে হচ্ছে যে 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে দ্রবীভূত 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর কত মোল বলো, 0.5 মোল। বা আমরা ওইটার যদি আণবিক ভর দিয়ে গুণ করি তাহলে আমরা ওটা হচ্ছে আর গ্রামটা পাবো। তাহলে কি দাঁড়াচ্ছে 0.5 m সমান সমান 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর 0.5 মোল। জাস্ট এটাকে আর আণবিক ভর দিয়ে গুণ করলে ওইটার আণবিক ভর দিয়ে গুণ করলে টোটাল অ্যামাউন্টটা পাওয়া যাবে গ্রামে, ঠিক আছে। এবার আসো আমাদের কাছে যদি এরকম দেওয়া থাকে, সেকেন্ড আরেকটা জিনিস যদি আমরা এরকম বলি যে তোমার হচ্ছে 0.6 ছোট হাতের এম, তাহলে এটার মিনিং কি, এটার মিনিংটা কি দাঁড়ায়, আমি এইভাবে লিখতে পারি 1000 মিলিগ্রাম বা 1 কেজি দ্রাবকে 1000 মিলিগ্রাম বা এটা কিসে ছিল বলো, আগের বার কিন্তু আমরা আগের স্লাইডে আমরা দেখাইছি যে এটা কিন্তু তোমার দ্রাবকে হবে। এত গ্রাম দ্রাবকে দ্রবীভূত কার ভর, দ্রবীভূত দ্রবের ভর কত গ্রাম, 0.6 মোল। ওকে, লাস্ট সেটা হচ্ছে ধরো আমাদের কাছে দেওয়া আছে 0.5 n, এটাকে কি লেখা যায়, এটাকে আমরা লিখতে পারি 1000 মিলিলিটার বা 1 কেজি, সরি 1 কেজি কেন লিখতেছি, এখানে কি হবে 1 লিটার দ্রবণে 0.5 মোল বা এইটার করসপন্ডিং তুল্য ভর পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে। তুল্য ভর কি জিনিস যেহেতু পড়াই নাই সেটা আপাতত একটা স্কিপ থাকুক, ঠিক আছে। তুল্য ভর পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে। আমরা আপাতত নর্মালিটিটাকে আলোচনায় না আনি, কারণ তুল্য ভরটা যেহেতু পড়ানো হয় নাই তো এটা নিয়ে একটু পেঁচায় যেতে পারে, আপাতত এটাকে আমরা একটু না আনি, ঠিক আছে। এই দুটা থাকুক। তো একটা হচ্ছে 0.6 ছোট হাতের এম দেওয়া থাকলে এটাকে এই বুঝায়, আর 0.5 বড় হাতের এম দেওয়া থাকলে এটা বোঝায়। তোমাদের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে সবসময় কি এরকম হবে, আমরা বলবো না, সবসময় এরকমটা নাও হইতে পারে। কি হইতে পারে, কেউ চাইলে এরকম লিখতে পারে, সে চাইলে এইভাবে লিখতে পারে যে লাইক তার মনে হলো সেইভাবে লিখবে যে 500 মিলিলিটার বা 0.5 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর কত মোল বলো, 1 মোল। তার মানে এটা যে কনস্ট্যান্ট তা না, এটা যে কনস্ট্যান্ট তা না, এটা নিজেদের মতো ইচ্ছা মতো করে তুমি চেঞ্জ করতে পারো। বাট দ্য থিং ইজ তুমি যদি এরকম একটা জেনারেলাইজড ফর্মে সবাইকে প্রকাশ করো তাহলে তোমার জন্য ম্যাথের ইউনিট কনভার্সনের সময় ইজিয়ার হবে। দ্যাটস আমি বলতেছি যে সংজ্ঞাটা যেটা বলতেছে তুমি ঠিক সেইভাবে করেই জিনিসটাকে লিখো। অর্থাৎ তোমাকে যদি কখনো বলে 0.5 বড় হাতের এম, দ্যাট মিনস মোলার দ্রবণ, তুমি সবসময় এটাকে লিখো 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর 0.1 মোল। আর তোমাকে যদি এরকম বলে যে 0.8 ছোট হাতের এম, তুমি চাইলে এখানে লিখতে পারো যে 500 গ্রাম দ্রবণে কতটুকু আছে। বাট আমি তোমাকে রেকমেন্ড করব যে তুমি সবসময় এইভাবে করে লেখার হ্যাবিটটা ক্রিয়েট করো যে 1000 মিলিলিটার বা 1000 মিলিগ্রাম বা 1 কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রবের ভর সামথিং মোল, এখানে কত হবে 0.8 মোল, ঠিক আছে। তো এইভাবে করে লেখাটা বেটার। তাহলে এইখানের আমাদের সাজেশনটা কি, যখনই তোমাকে এরকম কোনো একটা ইউনিট দেওয়া থাকবে তোমার জন্য সবসময় ইজিয়ার হবে তুমি ইন জেনারেল প্রথমে যে সংজ্ঞাটা তোমাকে আমরা পড়াইলাম সেই সংজ্ঞার রেসপেক্টে সবসময় সবাইকে প্রকাশ করবা। এটা তোমার জন্য হেল্পফুল হবে যখন তুমি ইউনিটের কনভার্সনগুলো করবা, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, এইবার আসেন আমরা একটু সামনের দিকে যাই এবং আমরা হচ্ছে এটার ম্যাথমেটিক্যাল আকারটাকে একটু দেখি। 1-2টা দেখলে আস্তে আস্তে সবগুলোকে আমরা সুন্দর মতো করে নিতে পারবো। ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে মোলারিটি নিয়ে কথা বলবো। তো দেখেন কি লিখতে পারি, মোলারিটি। মোলারিটির বেসিক সংজ্ঞাটা কি পড়ছিলাম যে 1000
মিলিলিটার বা 1 লিটার দ্রবণে দ্রবীভূত 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে দ্রবীভূত কার ভর বলো, দ্রবের ভর কত মোল, যত মোল। 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর যত মোল, এটাই হচ্ছে মোলারিটি, তাই না? তো ধরো তোমার কোনো একটা ফ্রেন্ড বলল যে না, ভি লিটার দ্রবণে দ্রবীভূত, ভি ইউনিটটা কিসে দিব, ভির ইউনিটটা দিব আমরা হচ্ছে লিটারে। প্রথমে আমরা লিটারে নিই, ভি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর হচ্ছে গিয়ে এন মোল। তাহলে সংজ্ঞা অনুসারে যদি আমরা সংজ্ঞা অনুসারে যদি ওই পদার্থটার আমরা মোলারিটি বের করতে চাই, তাহলে আমরা কি করতে হবে, আমাদের যে 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর কত মোল হবে, দেখো ঐকিক নিয়ম অনুসারে এখানে কি লিখতে পারি, n/v লিটার মোল, এবং এইটাই তখন কিসে হয়ে যাবে, এটা তখন মোলার দ্রবণে কনভার্ট হয়ে যাবে। এবং এই যে v/n এইটাকে আমরা কি বলতে পারি, এটাকেই কিন্তু আমাদের পরিচিত সংজ্ঞা, বা আমরা প্রথমে পড়ে আসছি যে মোলারিটিকে আমরা সি অথবা এস দিয়ে প্রকাশ করি, সি অথবা এস সমান সমান n/v লিটার। এইভাবে করে আমরা হচ্ছে মোলারিটির সূত্রটা পাই। কি বলছে দেখো, 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর যত মোল, তাহলে ভি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর n মোল, তাহলে 1 লিটারের জন্য সেটা কত হবে, n/v, এবং এইটাই হচ্ছে আমাদের মোলারিটির সংজ্ঞা। সিমিলারলি একেবারে হুবহু একই রকমভাবে যদি আমরা মোলালিটির কথা চিন্তা করতাম, ধরো এখানে আমরা যদি এবার চিন্তা করলাম মোলালিটি, আমরা এখানে এবার মোলালিটিটাকে একটু ইমাজিন করি, তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে মোলালিটি। মোলালিটিতে কি বলছিলাম যে 1000 এটা মুছবে, এটা মুছবে, এই পর্যন্ত মুছবে, ঠিক আছে। মোলালিটিতে হচ্ছে গিয়ে 1000 মিলিগ্রাম বা 1 কেজি দ্রাবকে, 1 কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রবের ভর যত মোল। তাহলে তুমি যখন এরকম বলতে পারো, র্যান্ডমলি যদি বলো যে লাইক র্যান্ডমলি যদি আমরা এটাকে এইভাবে চিন্তা করি যে ডাব্লু গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের ভর যত মোল, আচ্ছা ডাব্লু গ্রাম না বলে ডাব্লু কেজি বলি, ডাব্লু কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রবের ভর যত মোল, এখানে মোলটা হচ্ছে গিয়ে এন মোল, তাই না? তাহলে তুমি চিন্তা করো, এবার তুমি কি লিখবা, এবার তুমি লিখবা হচ্ছে 1 কেজি দ্রাবকে, ডাব্লু কেজি দ্রাবকে যদি এন মোল হয়, তাহলে 1 কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রবের ভর n/w কেজি হবে, এবং এটাকে তখন আমরা কি বলবো, এটাকে আমরা কিন্তু তখন মোলাল বলবো, এবার আর মোলার বলবো না। এবং এই যে সংখ্যাটা, এটাই হচ্ছে আমাদের মোলালিটি, এবং এটাকে আমরা প্রকাশ করব ছোট হাতের পিচি হাতের এম দিয়ে, n/w কেজি। বুঝতে কি পেরেছেন? বোঝা গেছে? এটাকে ছোট হাতের n = n/w কেজি, এইভাবে আমরা প্রকাশ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা মোলারিটির ম্যাথমেটিক্যাল টার্ম দেখলাম, মোলারিটির ম্যাথমেটিক্যাল টার্ম দেখলাম, তাদেরকে নর্মালি কিভাবে প্রকাশ করা হয় এবং তাদের ইউনিটগুলো কি, এই সব কিছু আমরা এখন পর্যন্ত পড়ছি। আমরা হচ্ছে সব কিছুকে একটা পেজে সামারি করব, সো আমি হচ্ছে আস্তে আস্তে একটু প্রকাশ করে দেখাচ্ছি। অনেকে আছে যে ইউনিটগুলো অলরেডি দেখো নাই, তাদের জন্য আর কি এই জিনিসগুলা খুব ভেঙে ভেঙে দেখানো। যারা অলরেডি এগুলো জানো তারা একেবারে ডাইরেক্ট পরিচয় দিয়ে মানে জাস্ট সোজা ম্যাথমেটিক্সে চলে যেতে পারো, এবং টাইপ ওয়াইজ আমরা যখন ম্যাথগুলো প্র্যাকটিস করব সেগুলোতে করতে পারো। যারা করনি তারা হচ্ছে আস্তে আস্তে পরিচিত হও, এবং কোনটা দ্বারা কি বোঝায় এইটার সাথে ইউজটা হওয়াটা দরকারি, ঠিক আছে। ওকে ডোকে এবার আসো আমরা পরের পরিচয় আসি। আমরা এতক্ষণ ধরে নর্মালিটিতে একটা জিনিস বলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে তুল্যভর, তাই না? সো তুমি আমাকে একটা কথা বলো আগে, তুল্যভরটাকে আমরা এভাবে লেখার আগে কিছু জিনিস সম্পর্কে জানি। তুমি কি কি ভর এখন পর্যন্ত শুনছো, মানে নর্মালি যখনই আমরা বলি, কথা বলার সময় আমরা প্রায় বলি কেমিস্ট্রিতে মোলার ভর বলি, আণবিক ভর বলি, এরকমই একটা ভর হচ্ছে গিয়ে তুল্যভর। তো নর্মালি আমরা যে ভরগুলো সম্পর্কে আলোচনা করি সেটা হচ্ছে গিয়ে মোলার ভর, কোনো একটা পদার্থের কতটুকু ভর আছে সেটাকে বলতেছি মোলার ভর। তারপরে বলি হচ্ছে পারমাণবিক ভর, বা এটাকে আমরা বলি হচ্ছে আণবিক ভর। সিমিলারলি
আমরা বলতেছি তুল্য ভর। সো এই তুল্য ভরও একটা টার্মোলজি, বাট এইটা সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানার ট্রাই করবো যে তুল্য ভর কি জিনিস। তুল্য ভর, তো এইটার সংজ্ঞা পড়ার আগে আমরা এটার একটু আগেরগুলোর মতো এটাকে কিভাবে দেখায় এবং এর ম্যাথমেটিক্যাল টার্মটা কি সেটা একটু বুঝি। তোমাকে আগের দিন আমি দেখাইছি যে আমরা মোলার ভরকে বা আণবিক ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এরকম বড় হাতের এম দিয়ে। তুল্য ভরকে প্রকাশ করা হয় বড় হাতের ই দিয়ে। তুল্য ভরকে কি দিয়ে প্রকাশ করা হয় বলো, বড় হাতের ই দিয়ে। এবং তুল্য ভর আর মোলার ভরের মধ্যে একটা রিলেশন আছে, তুল্য ভর সমান সমান তুল্য ভর সমান সমান কোনো একটা পদার্থের আণবিক ভর বাই হচ্ছে গিয়ে তার তুল্য সংখ্যা। কি বললাম, তুল্য ভর সমান সমান আমরা কি লিখতে পারি, কোন একটা পদার্থের আণবিক ভর বাই তুল্য সংখ্যা। এখন কথা হচ্ছে আণবিক ভর তো আমরা বের করতে পারি। সাপোজ আমাদের কাছে দেওয়া আছে Na2CO3 সোডিয়াম কার্বনেট, এইটার যদি তোমাকে কেউ বলে আণবিক ভর কত হবে, তুমি কি করবা, সুন্দর মতো করে 23 গুণ 2 46 প্লাস 12 প্লাস 48, 46 12 3 16 48, তাহলে টোটাল হবে হচ্ছে 106। এইটা হচ্ছে এর মোলার ভর। কিন্তু যখনই তোমার এটার তুল্য ভর বের করতে বলবে তখন তুমি কি করবা, 106কে এর তুল্য সংখ্যা দিয়ে ভাগ করবা। এখন এইটার তুল্য সংখ্যা হচ্ছে গিয়ে 2, সুতরাং এর তুল্য ভর হচ্ছে গিয়ে 53। অর্থাৎ আমরা যদি বলি সোডিয়াম কার্বনেটের মোলার ভর কত, 106, এবং এটার তুল্য ভর কত, 53। ঘটনা হচ্ছে তুল্য ভর কি জিনিস, আর এখান থেকে 2 টাইপে কোথা থেকে আসলো। 2 হচ্ছে আমরা এখানে বলতেছি তুল্য সংখ্যা। এখন কোশ্চেন হচ্ছে তুল্য সংখ্যাটা আসলে কি এবং এটা অ্যাকচুয়ালি কিভাবে বের করে, এটা হলো আমাদের এখন আপাতত মেইন কোশ্চেন। সো আগে আমরা একটু ডিটেলস একটু বলে যাই, তারপরে আমরা হচ্ছে এইটাকে দেখব বোর্ডে। তুল্য সংখ্যা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কেমিক্যাল সাবস্টেন্সের জন্য ডিফারেন্ট রকমের হয়। যেমন মনে করো ধাতুর কথা চিন্তা করো, তুমি যদি একটা ধাতু নাও, ধাতু যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে সে তো ইলেকট্রন আদান প্রদান করেই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সো একটা ধাতু নিলে সেই ধাতুটা যদি 1 নাম্বার গ্রুপের হয়, দ্যাট মিনস তোমার 1 নাম্বার গ্রুপের বলতে আমরা বুঝাচ্ছি কি, সোডিয়াম পটাশিয়াম এরা কি করে, এরা একটা করে ইলেকট্রন দান করে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সিমিলারলি তুমি যদি ম্যাগনেসিয়াম বা 2 নাম্বার গ্রুপের কথা বলো, সে কয়টা ইলেকট্রন ত্যাগ করে, 2টা। ক্যালসিয়ামও 2টা করে, কারণ ও 2 নাম্বার গ্রুপের মৌল। অ্যালুমিনিয়াম 13 নাম্বার গ্রুপের মৌল, ও যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখনও 3টা ইলেকট্রন দান করতেছে। তো ধাতুর রেসপেক্টে একটা ধাতু বা এক মোল ধাতু যতগুলো ইলেকট্রন দান করে সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা। বুঝছি? সিমিলারলি আরেক টাইপের যদি কেমিক্যাল সাবস্টেন্সের কথা চিন্তা করো, অ্যাসিড। অ্যাসিডের বেলায় কি হবে, এক মোল অ্যাসিড যতগুলা হাইড্রোজেন আয়ন তার বিক্রিয়ার অংশগ্রহণের সময় দান করে সেটাকে বলা হবে অ্যাসিডের তুল্য সংখ্যা। সাপোজ হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা যদি একটা প্লাস দান করে তার তুল্য সংখ্যা হবে 1। সালফিউরিক অ্যাসিড 2টা প্লাস দান করে, তুল্য সংখ্যা 2। ফসফরিক অ্যাসিড 3টা প্লাস দান করে, তুল্য সংখ্যা 3। এইভাবে করে অ্যাসিডের রেসপেক্টে আমরা চিন্তা করতেছি কি, সে যতগুলো হাইড্রোজেন আয়ন দান করে সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা। এবার আসো ক্ষার। ক্ষারের বেলায় কি হয়, ক্ষার তো আর প্লাস দেয় না, ক্ষার কি করে, ক্ষার হচ্ছে হাইড্রক্সিল আয়ন দেয়। তাহলে এক মোল কোনো একটা ক্ষার যতগুলা হাইড্রক্সিল আয়ন দান করে সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা। বুঝতে পারছো? সিমিলারলি তুমি যদি জারকের কথা বলো, জারক কি করে, জারক কোনো একটা রাসায়নিক বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া যখন অংশগ্রহণ করে তখন সে ইলেকট্রন গ্রহণ করে। জারকের বেলায় এক মোল জারক যতটুকু ইলেকট্রন গ্রহণ করে সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা। বিজারকের বেলায় যতগুলো ইলেকট্রন ত্যাগ করে। সিমিলারলি লবণের বেলায় একটা তুল্য সংখ্যার ওয়ে আছে, ইভেন অক্সাইডের বেলাও তুল্য সংখ্যার ওয়ে আছে। এই জন্য বলতেছি যে তুল্য সংখ্যাটা হচ্ছে ডিফারেন্ট কেমিক্যাল সাবস্টেন্সের রেসপেক্টে ডিফারেন্ট রকম হয়। এদের একটা জেনারেল সূত্র আছে, জেনারেল সংজ্ঞা আছে, বাট এটা অনেক ডিফিকাল্ট এবং ওটা দিয়ে তোমার আসলে কোনো সেন্স গ্রো করবে না। তুমি জাস্ট এইটুকু বুঝো, তুল্য সংখ্যা হচ্ছে কোনো একটা কেমিক্যাল প্রপার্টি বা কেমিক্যাল সাবস্টেন্স যখনই রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করতে যায় তখন সে তো কিছু না কিছু ডোনেট করে অথবা সে কিছু না কিছু অ্যাকসেপ্ট করে। এই যে ডোনেট বা অ্যাকসেপ্ট মোস্ট অফ দ্য টাইমে সেটা ইলেকট্রন হয় অথবা হাইড্রোজেন আয়ন হয় অথবা হাইড্রক্সিল আয়ন হয়। এইগুলার রেসপেক্টে আমরা তার হচ্ছে তুল্য সংখ্যাটা বের করে থাকি। ঠিক আছে, তাহলে চলেন আমরা সুন্দর মতো করে কোনটা তুল্য সংখ্যা কি সেটা একটু বুঝি। মনে করো আমরা
আমরা কি পড়তেছি হেডলাইন দিয়ে ফেলো, নিজেদের খাতাও দাও, আমিও দিই। তো আমাদের কথা হচ্ছে গিয়ে তুল্য সংখ্যা নিয়ে। তো কি বললাম অলরেডি পড়ার সময়, আমরা একটু সেগুলোকে নোট ডাউন করি। যে আমাদের কাছে যদি ধাতু দেওয়া থাকে, ধাতুর বেলায় কি হবে বলেন, ধাতুর মধ্যে তার যে যোজনী না তো স্থায়ী যোজনী বা স্থায়ী যোজ্যতা, এই স্থায়ী যোজ্যতাটা হচ্ছে তার তুল্য সংখ্যা ডিনোট করে। অধাতুর বেলায় এটার বেলাও সেই স্থায়ী যোজ্যতা। কিন্তু যখন তুমি অ্যাসিড নিবা, অ্যাসিডের বেলায় কি করবে, অ্যাসিড হচ্ছে এই সব কিছু কিন্তু 1 মোলের জন্য, বুঝছো? আমরা সব কিছু হিসাব করব 1 মোলের জন্য, 1 মোলের জন্য না করলে নাম্বার উল্টাপাল্টা আসবে। অ্যাসিড হচ্ছে, আমরা যদি বলি অ্যাসিড কি করে, অ্যাসিড H+ দান করবে, মানে 1 মোল অ্যাসিড যতগুলো H+ দান করবে সেটা হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা। সিমিলারলি তুমি যদি ক্ষারের কথা চিন্তা করো, ক্ষার হচ্ছে যতগুলো হাইড্রক্সিল আয়ন দান করবে। আমরা কিন্তু দান বলতে সে যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কতগুলো হাইড্রক্সিল আয়ন ডোনেট করতেছে সেটার উপর বের করব, ঠিক আছে? এরপরে কে আছে, এরপরে হচ্ছে গিয়ে জারক বিজারক। হ্যাঁ, তো এরপরে হচ্ছে জারক। জারক হচ্ছে 1 মোল জারক রাসায়নিক বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া কী করে, ইলেকট্রন গ্রহণ করে। সিমিলারলি 1 মোল বিজারক, বিজারক কি করবে, বিজারক হচ্ছে ইলেকট্রন দান করবে, ইলেকট্রন গ্রহণ ইলেকট্রন দান, ঠিক আছে? এইটা গেল একটা কাহিনী। এরপরে আরও কিছু সাবস্টেন্সের কথা আমরা বলছিলাম, যেমন তোমার মনে করো লবণ দেওয়া আছে। কী দেওয়া আছে তোমার, লবণ। লবণের বেলায় তুল্য সংখ্যা আমরা দুইভাবে বের করতে পারি। সেই দুইটা ওয়ে হচ্ছে, দেখেন লবণে আসলে কি কি থাকে, মনে করো আমাদের কাছে একটা লবণ আছে সোডিয়াম ক্লোরাইড, এটার মধ্যে কি আছে Na+ আর Ca-। Na+টাকে আমরা কি বলি, ক্যাটায়ন, আর Na- আমরা কি বলি, কি নামে ডাকি বলেন তো, এটাকে আমরা নামে ডাকি হচ্ছে অ্যানায়ন। আমরা আবার পুরাতন কাসন্তি না ঘাটি, অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়ন কীভাবে আসছে সেটা আপাতত আমরা না যাই। আমরা যে সেটুকু মনে রাখি, লবণ সমান সমান হচ্ছে, লবণের তুল্য সংখ্যা বের করার সময় ক্যাটায়নের চার্জ ইনটু তার সংখ্যা, ক্যাটায়নের চার্জ ইনটু তার সংখ্যা, এটা কি বসে চলে যাবে না, অল্প একটু গেছে, সংখ্যা তো বোঝা যাবে তাই না? আচ্ছা তাহলে আরেকটু ছোটো করে লিখি, তাইলেই ভালো হয়, কি বলো? তাহলে ক্যাটায়নের চার্জ ইনটু, বা কেন, ক্যাটায়নের চার্জ ইনটু তার সংখ্যা, মানে যতগুলো ক্যাটায়ন আছে তার নাম্বার। আমি সবগুলোর এক্সাম্পল দেখাবো, আগে জানো কোনটা দ্বারা কেমনে বের করে, তারপর আস্তে আস্তে এক্সাম্পলগুলো দেখাবো। আর অথবা আরেকটা কি দেখাইতে পারি আমরা, অ্যানায়নের চার্জ যদি নাও ইনটু তার সংখ্যা। ওকে, ঠিক আছে। এরপরে যদি আমরা অক্সাইড নিই, অক্সাইডের বেলায় মনে রাখবা অক্সিজেনের সংখ্যা ইনটু 2। অক্সাইডগুলোকে আমরা কিভাবে বের করতে পারি, অক্সিজেনের সংখ্যা ইনটু 2। এই হলো আমাদের কয়টা সাবস্টেন্স লিখলাম আমরা, দেখেন ধাতু, অধাতু, অ্যাসিড, ক্ষার, জারক, বিজারক, লবণ, অক্সাইড। টোটাল 6টা জিনিসের ডিফারেন্টটার জন্য ডিফারেন্টভাবে আমরা তুল্য সংখ্যাগুলো বের করি। আমাদেরকে তুল্য সংখ্যা বের করতে হবে, দেন প্রত্যেকটার আণবিক ভরকে তার তুল্য সংখ্যা দিয়ে যদি ভাগ করি আমরা তার তুল্য ভরটা পাবো। এবং এইটা আমাদের বেসিক্যালি নর্মালিটিতে বের করতে লাগবে। ইভেনচুয়ালি এটা পড়ানোর আরও রিজন আছে, আমাদের টপিক্সের পরবর্তী অংশ আছে পূর্ণ টাইট্রেশন, অ্যাসিড ক্ষার টাইট্রেশন, জারণ বিজারণ টাইট্রেশন। এই টাইট্রেশন করতে গেলে তুল্য ভরটা অ্যাকচুয়ালি একটা গোল্ডেন জিনিস, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই তুল্য সংখ্যার রেসপেক্টে আমরা অ্যাকচুয়ালি ওগুলো খুব শর্ট ফর্ম শিখবো, যেটা অ্যাকচুয়ালি অ্যাডমিশনে বলতে পারো হার্ড টপ, মানে ওইভাবেই সব অ্যাডমিশনে ম্যাথ করে। এর আগে করলে সারা কেটে 0 দিবে, এটাই হলো সত্যি কথা, কারণ অঙ্কগুলো আসলে এক লাইনে হয় যদি তুল্য সংখ্যা দিয়ে আমরা করি, আর যদি তুল্য সংখ্যা দিয়ে না করো তাহলে আসলে বিশাল বড় হয়। তো বোর্ড পরীক্ষা আসলে বিশাল বড় ওয়েতেই করতে হবে, আমরা ওইভাবেই করবো। বাট ইভেনচুয়ালি পরে আমরা দেখাই দিব যে শর্ট ফর্মে কীভাবে করা যায়, ঠিক আছে? ওকে, তাহলে এইটা হলো তুল্য সংখ্যার কাহিনী। সুন্দর করে একটি স্ক্রিনশট তুলে রাখতে পারো, তারপরে হচ্ছে এগুলো নিজের খাতায় নোট ডাউন করবা। এর পরের স্লাইডে আমরা আসলে এই তুল্য সংখ্যাগুলো কি হয় তার একটি এক্সাম্পল ওয়াইজ বোঝার ট্রাই করব, কারণ এটা তো সংখ্যা বললাম, খুব একটা সেন্স গ্রো করবে না যদি তোমাদের কয়েকটা এক্সাম্পল না দেখাই, ঠিক আছে? তাহলে প্রথমে আসেন আমরা, আমাদের এখানে কি ছিল একটা করে বলি। প্রথমে ছিল ধাতু, ধাতুর বেলায় হচ্ছে স্থায়ী যোজ্যতা, এটা হচ্ছে তার তুল্য সংখ্যা।
তার মানে আমরা যদি এরকম দেখি, মনে করো তোমার কাছে আছে কে সোডিয়াম ধাতু অথবা অ্যালুমিনিয়াম ধাতু অথবা ক্যালসিয়াম ধাতু। সোডিয়াম স্থায়ী যোজ্যতা কত 1, তাহলে তুল্য সংখ্যা হবে 1, অ্যালুমিনিয়ামের হবে 3, ক্যালসিয়ামের হবে 2। সিমিলারলি যারা পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, যেমন ধরো কপার, তারপরে হচ্ছে গিয়ে আয়রন। কপারের যোজ্যতা মানে তুল্য সংখ্যা কখনো 1 হয় কখনো 2 হয়, আয়রনের তুল্য সংখ্যা কখনো 2 হয় কখনো 3 হয়। তো এই জিনিসগুলো ম্যাটার করবে এবং আমরা যখন জারণ বিজারণ পড়ব তখন আসলে এটা আমাদের খুব কাজে আসবে। বাট ইন জেনারেল একটা ধাতুর বেলায় তার স্থায়ী যে যোজ্যতা সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যার বাহক। বুঝতে পারছি? আই গেস বুঝতে পারছো, এটা ইজি ভাই, পিচ্চিকালে পড়ছি না। সোডিয়াম কয়টা এগুলোর যোজ্যতা কিভাবে আসে, যে সোডিয়াম যখন বিক্রিয়া অংশগ্রহণ করে সে কয়টা ইলেকট্রন দেয় বা কয়টা ইলেকট্রন নেয়। সো সে সোডিয়াম নর্মালি একটা ইলেকট্রন দেয়, ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন দেয়, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন দেয়। তো এই ইলেকট্রন সে কতগুলা দিচ্ছে তার রেসপেক্টে হচ্ছে তার যোজ্যতা ডিফাইন করে। তো আমরা আসলে কতগুলি ইলেকট্রন দিচ্ছে বা নিচ্ছে এগুলো বাদ দিয়ে জাস্ট বলছি যে স্থায়ী যার যার যত যত যোজ্যতা আছে সেটাই হচ্ছে গিয়ে তার তুল্য সংখ্যা। বুঝছি? আই গেস বুঝছো। এবার আসে 2 নাম্বার। অধাতুর মধ্যে কে আছে? ক্লোরিন, সব থেকে ফেভারিট অধাতু। এর তুল্য সংখ্যা কত? এটা তুল্য সংখ্যা আসলে বিক্রিয়ার উপর ডিপেন্ড করে, বাট মোট জেনারেল একই হয়। তারপরে হচ্ছে গিয়ে তোমার আমরা যদি নাইট্রোজেন দিই, নাইট্রোজেনের তুল্য সংখ্যা এটাও ম্যাটার করবে, মানে কোনো একটা বিক্রিয়ায় কি সে কতগুলো ইলেকট্রন গ্রহণ করতেছে। নর্মালি সে 3টে ইলেকট্রন গ্রহণ করে, তাই তুল্য সংখ্যা হবে 3। ঠিক আছে? তো অধাতুর বেলায় এবং ধাতুর বেলায় এবং অধাতুর বেলায় তুল্য সংখ্যাটা হচ্ছে কত তোমার তার স্থায়ী যোজ্যতা। এইবার আসো অ্যাসিডেরটায় যাই। অ্যাসিডের বেলায় আমরা যদি সবল অ্যাসিডগুলোর কথা চিন্তা করি, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বেচারা কয়টা H+ দান করবে? একটা। যদি সালফিউরিক অ্যাসিডের কথা বলো, সেই বেচারা কয়টা H+ দান করবে? 2টা। ফসফরিক অ্যাসিডের কথা বলো, ইনি কয়টা H+ দান করবে? ইনি করবে 3টা। এবার এই ফসফরিক অ্যাসিডের না একটা ব্যতিক্রম আছে, আমরা সেই ব্যতিক্রমটা একটু কেন দেখা যাই। সেটা হলো H3PO4 আর একটা হচ্ছে H3PO3। এই বেচারা হচ্ছে 2টা H+ দান করে, তাই এর তুল্য সংখ্যা 2। আর এই বেচারা হচ্ছে একটা H+ দান করে, তাই এর তুল্য সংখ্যা হচ্ছে 1। কথা হচ্ছে ভাইয়া প্রথম যে 2টা দেখাইলা, অথবা আমি যদি এখানে নাইট্রিক অ্যাসিডও দিই তাহলে এটা তুল্য সংখ্যা হচ্ছে গিয়ে 1। অ্যাসিডের বেলায় কি হয়েছে যে আমরা প্রথম দিকে ছবিগুলো থেকে খুব ইজিলি দেখতে পারতেছি যে আমাদের যতগুলো হাইড্রোজেন আছে, সাপোজ এটাতে একটা হাইড্রোজেন আছে তাই তুল্য সংখ্যা 1, এটাতে দুইটা হাইড্রোজেন আছে তাই তুল্য সংখ্যা 2। কিন্তু নিচের এইগুলাতে একটু ঝামেলা হয়ে গেছে, এখানে প্রত্যেকটাতে হাইড্রোজেনের সংখ্যা 3, বাট ইভেনচুয়ালি তুল্য সংখ্যা একটা 3, একটা 2, একটা 1। ঘটনা হইতেছে কেন এরকম কেন? নর্মালি সবল অ্যাসিডের বেলা যতগুলো হাইড্রোজেন দেখা যায় সে ততগুলো হাইড্রোজেনই ত্যাগ করে থাকে যখন সে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। 1 স্টেপে করলে তো ভালো, 2 স্টেপে করলে সে সর্বোচ্চ ততগুলোই ত্যাগ করতে পারে। ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে কিছু কিছু অ্যাসিড আছে যারা ব্যতিক্রমতা দেখে, বিকজ কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট ব্যতিক্রম। তুমি যতই রুল শিখো না কেন, দিন শেষে পরীক্ষা তোমার এটাই দিবে যেটা ব্যতিক্রম, যেটা আসলে কারো কিছু করার নেই। বাট আমরা যতদূর পারি ততদূর শেখার ট্রাই করব। সো এই ক্ষেত্রে তোমার এই যে 3টা যৌগ আমরা দেখলাম, এই 3টা যৌগের আসলে ঝামেলাটা কোথায়? তো একটু মানে কিছু রিলেভেন্ট হবে না আপাতত, বাট তাও আমি একটু বলে যাই, কারণ একটা টপিকের পড়া আরেকটা জায়গায় বললে তো আসলে ডিটেলসে বলা যায় না, বাট ইভেনচুয়ালি কিছু না বললেও বুঝবা না। তো এইটা হচ্ছে আমরা চ্যাপ্টার আই গেস ফার্স্ট পেপারে 4 অথবা সেকেন্ড পেপারের 1-এ পড়ি যে একটা আমাদের অ্যাসিড অনেক টাইপের আছে। হাইড্রা অ্যাসিড, অক্সি অ্যাসিড, সবল অ্যাসিড, দুর্বল অ্যাসিড, জৈব অ্যাসিড, অনেক টাইপের অ্যাসিড হতে পারে। হাইড্রা অ্যাসিডগুলো বলতে কি বোঝায়? যার মধ্যে শুধু হাইড্রোজেন এবং অন্য একটা কম্পাউন্ড থাকে। অক্সি অ্যাসিডগুলো বলতে বোঝায় যাদের মধ্যে অবশ্যই কে আছে? অক্সিজেন আছে। নিচের অ্যাসিডগুলো তাহলে কি অ্যাসিড বলেন? এগুলো কি অ্যাসিড বলো? আচ্ছা বলবা কেমন, তুমি তো ক্যামেরা। নিচের অ্যাসিডগুলো হইতেছে গিয়ে তোমার অক্সি অ্যাসিড, কারণ এর মধ্যে হাইড্রোজেনও আছে, অক্সিজেন আছে। এইবার অক্সি অ্যাসিডগুলোর বেলায় এরা মাঝে মাঝে ব্যতিক্রমতা দেখায়। কিভাবে দেখায়? আমরা এইভাবে, তোমরা হয়তো অনেকে পড়ে থাকবা, যারা পড়নে তারা আমি একটু জানাই দিই যে এই অক্সি অ্যাসিডগুলোর বেলায় আমার সেই সকল হাইড্রোজেনগুলাই তোমার শুধুমাত্র বিক্রিয়ায় তারা ডোনেট করতে পারে যে হাইড্রোজেনগুলো ডাইরেক্ট অক্সিজেনের সাথে কানেক্টেড আছে। এবার তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া এই যে ডাইরেক্ট অক্সিজেনের সাথে কানেক্টেড আছে কিনা এটা বুঝবো কিভাবে? স্ট্রাকচার দেখে একটু স্ট্রাকচারটা দেখাই। তো আমার এখানে সেন্টার অ্যাটম হচ্ছে ফসফরাস, তার সাথে টোটাল 3টা অক্সিজেন অ্যাড করা আছে।
এই পাশে আরেকটা অক্সিজেন ডাবল বন্ড দিয়ে যুক্ত হয়েছে। এবার এই তিনটা অক্সিজেনের সাথে তিনটা হাইড্রোজেনের হাত যুক্ত করে দেওয়া আছে, ঠিক আছে। এইটা হলো ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার। যদি আমি ফসফরাস অ্যাসিডের স্ট্রাকচার দেখাই, তাহলে সেন্টার অ্যাটমের সাথে দুইটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এই হাতের সাথে একটা হাইড্রোজেন, এই হাতের সাথে একটা হাইড্রোজেন, আরেকটা হাইড্রোজেন না সেন্টার অ্যাটমের সাথেই যুক্ত আছে। আর এটার স্ট্রাকচারের দিকে যদি তাকাও, তাহলে অক্সিজেন ডাবল বন্ডে ফসফরাসের সাথে যুক্ত, এর একটা হাত এই পাশে একটা হাইড্রোজেনের সাথে, আরেকটা হাত এই হাইড্রোজেনের সাথে, আরেকটা হাত এই হাইড্রোজেনের সাথে। সো এইটা এখানকার পড়া না, আমরা আগের অন্য কোনো চ্যাপ্টারে পড়ায় থাকবো, বাট অ্যাকচুয়ালি এখানে এই সংখ্যাটার ডেরিভেশনটা বোঝানোর জন্য তোমাদেরকে দেখানো। সেটা হচ্ছে গিয়ে তুমি যদি স্ট্রাকচারগুলোর দিকে তাকাও, তাহলে তুমি দেখতে পাবা যে এই যে সেন্টার অ্যাটম যেটা আছে, সেন্টার অ্যাটমের রেসপেক্টে যে যে সেন্টার অ্যাটমের সাথে অক্সিজেন সবসময় আগে বন্ধন ক্রিয়েট করা ট্রাই করে, যখন তার যোজ্যতা অক্সিজেন দ্বারা ফিল আপ হয়ে যায়, তখন এই যে অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনগুলো যুক্ত আছে না, এরাই কেবলমাত্র ডোনেট করতে পারে সে। তাহলে এই যৌগটা তিনটা হাইড্রোজেন ডোনেট করতে পারে, কারণ তিনটা হাইড্রোজেন তিনটা অক্সিজেনের সাথে যুক্ত আছে। কিন্তু যখন ফসফরাস অ্যাসিডের দিকে তাকাও, তখন আসলে দুইটা হাইড্রোজেনই কেবল ডোনেট যোগ্য, সেন্টার অ্যাটমের সাথে যুক্ত থাকা হাইড্রোজেনটা ডোনেট করা যায় না। সিমিলারলি এই যৌগের বেলার দিকে তাকাও, যে হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে যুক্ত আছে সেটাই কেবল ডোনেটেবল। তুমি কি বুঝছো? মানে আমার সেন্টার অ্যাটমের সাথে যদি কখনো হাইড্রোজেন যুক্ত থাকে, তাহলে সেগুলোকে তুমি ডোনেট, সেগুলো তারা বিক্রিয়া অংশগ্রহণ করার সময় ডোনেট করতে পারে না, শুধুমাত্র অক্সিজেনের সাথে যেগুলো যুক্ত থাকে সেগুলাই ডোনেট করতে পারে। দ্যাটস ওয়াই এই অক্সিজেনের তুল্য সংখ্যা 3, এই অক্সিজেনের তুল্য সংখ্যা 2, আর এটার জন্য তুল্য সংখ্যা হচ্ছে 1। মজার কথা হচ্ছে ম্যাথ করার জন্য এই চ্যাপ্টারে পরিচিত অ্যাসিডগুলো জানলেই হবে। দ্যাট মিনস হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, বাকি দুইটা কখনো দেয় না, সুতরাং ভয় পাওয়ার কারণ নেই, বাট জেনে রাখো, ঠিক আছে? ওকে, সো সামনে আগেই, যদি আমাদের অ্যাসিড তো গেল, অ্যাসিডের পরে আমরা যদি বেজের কথা বলি, বেজের দিকে তাকাই, বেজ কি আছে বলো? বেজ হচ্ছে, সাপোজ তোমার কাছে আছে ওই টিপ টিপ করে কেন, ওকে, বেজ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড মনে করো আছে, দেন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ওকে, দেন হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই যে যৌগগুলো আছে, এটার বেলায় দেখবা যে কতগুলো হাইড্রোক্সিল আয়ন ত্যাগ করে। এখানে একটা হাইড্রোক্সিল আয়ন ত্যাগ করতে পারে, এটা দুইটা হাইড্রোক্সিল আয়ন ত্যাগ করে, এটাই তিনটা হাইড্রোক্সিল আয়ন ত্যাগ করে। তাহলে এর তুল্য সংখ্যা হবে 1, 2 এবং 3, ঠিক আছে? এবার আসেন আমরা লবণের দিকে যাই। আমরা না একটা টপিক আপাতত পড়বো না, সেটা হচ্ছে এই যে জারণ বিজারণটা পড়বো না, কারণ এটা নিয়ে আমরা অনেক ডিটেলসে পড়বো, আরও ডিটেলসে পড়বো, বিকজ আমাদের জারণ বিজারণের পোর্শনে এই ম্যাথটা করতে হবে। তো আপাতত আমরা এটা পড়বো না, কারণ এটা পড়লে আজকের লেকচারটা পুরো সম্ভবত জারণ বিজারণই পড়া যেতে হবে। তো আপাতত এটুকু স্কিপ, এটুকু আমরা হচ্ছে যখন জারণ বিজারণটা পড়বো তখন ডিটেলসে পড়বো, ঠিক আছে? এবার আসো, আমাদের এখানে কি বলে দেওয়া আছে? আমাদের এখানে বলে দেওয়া আছে হচ্ছে গিয়ে লবণটার অক্সাইডেরটা আমরা এখন পড়বো। তো লবণের বেলায় কি দেওয়া আছে? ক্যাটায়নের চার্জ ইন্টু তার সংখ্যা, অ্যানায়নের চার্জ ইন্টু তার সংখ্যা। এটার উপর একটু আমরা দিকে তাকাই। তো মনে করো আমাদের কাছে একটা লবণ দেওয়া আছে এরকম Na2CO3, আর আমাদের কাছে এরকম একটা লবণ দেওয়া আছে Al3PO4, আচ্ছা Al3PO4 না দিয়ে আমরা এটা দিই। ধরো আমাদের কাছে একটা লবণ দেওয়া আছে Fe3, আরে কোন লবণ দেবেন, আচ্ছা ধরো এটা দেওয়া আছে যে Fe2CO3 আচ্ছা কি ব্যাপার দেখেন, CH3PO4 ক্যালসিয়াম ফসফেট, দুটা লবণ দেওয়া আছে। সাপোজ আমরা বড় দুটা লবণ দিই যাতে আমাদের ম্যাক্সিমাম এক্সাম্পলটা কভার করতে পারে। এখন এদের তুল্য সংখ্যা যদি আমাদের বের করে, প্রসিডিউরটা ছিল কি ক্যাটায়নের চার্জ ইন্টু তার সংখ্যা, অ্যানায়নের চার্জ ইন্টু তার সংখ্যা। তাহলে দেখেন এখানে ক্যাটায়নকে সোডিয়ামের চার্জ হচ্ছে গিয়ে +1, আর এখানে অ্যানায়নকে কার্বনেট, এটা চার্জ কত? -2, ঠিক আছে? ক্যাটায়নের চার্জ দেখলেন, অ্যানায়নের চার্জ দেখলেন। তাহলে এবার বলেন এটার তুল্য সংখ্যা যদি আমরা বের করি, মনে করো আমরা ক্যাটায়নের চার্জ নিব, তাহলে ক্যাটায়নের চার্জ হচ্ছে 1 ইন্টু তার সংখ্যা হচ্ছে 2, তাহলে টোটাল অ্যান্সার হচ্ছে 2। আর অ্যানায়নের বেলায় কি হবে?
চার্জ হচ্ছে -2, সংখ্যা হচ্ছে একটা, সংখ্যা বলতে কয়টুকু আছে, একটা আছে না, তাহলে এর তুল্য সংখ্যা হবে 2। তুমি অ্যাকচুয়ালি যেটাই নাও না কেন, ক্যাটায়নের চার্জ ইনটু তার সংখ্যা নিলেও 2 পাবা, অ্যানায়নের চার্জ ইনটু তার সংখ্যা নিলেও 2 পাবা। সিমিলারলি যদি এই এক্সাম্পলটির দিকে তাকাই, আমার এখানে ক্যাটায়নকে ক্যালসিয়াম, ক্যালসিয়াম কত আছে Ca+2 আর ফসফেটের কত -3, তাই না? তাহলে আমরা এখানে কি করব দেখেন, 2 × 3 ক্যাটায়নের চার্জ ইনটু তার সংখ্যা, অথবা অ্যানায়নের চার্জ ইনটু তার সংখ্যা, দুই ক্ষেত্রে আমরা এর ভ্যালুটা কত পাচ্ছি 6 পাচ্ছি। তাহলে এইটার তুল্য সংখ্যা হবে 6, এটার তুল্য সংখ্যা হবে হচ্ছে গিয়ে তোমার 2, এটার তুল্য সংখ্যা 2, এটার তুল্য সংখ্যা হচ্ছে 6। তাহলে একটা কাজ করো, তোমরা সুন্দর মতো করে একটু নিচে কমেন্টে আমরা আরও কয়েকটা লবণ লিখি, দেখি তোমরা অ্যান্সার বলতে পারো কিনা। ম্যাগনেসিয়াম ক্লোরাইডেরটা কত হবে, AlCl3টা কত হবে, জাস্ট একটু লিখে ফেলো তো, এটা তুল্য সংখ্যা কত, এটা তুল্য সংখ্যা কত, লিখো। দেন আমরা হচ্ছে ওখান থেকে ইভ্যালুয়েশন করবো নি যে এটার অ্যান্সার কত আসে তোমাদের। আচ্ছা বলে দিই, এটা হলো 2, এটা হলো 3। কেন? এই যে অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে 3, আসে একটা, ক্লোরিনের চার্জ হচ্ছে 1, আসে কয়টা 3টা। সিমিলারলি ম্যাগনেসিয়ামেরটা চার্জ হচ্ছে 2 × 1, ক্লোরিনের চার্জ হচ্ছে গিয়ে তোমার 1, কিন্তু আসে হচ্ছে 2টা। তুমি যেটাই নাও না কেন সেটাই অ্যান্সার। তা আমি প্রেফার করব যে কোনো একটাকে ডিসাইড করো, আইদার ক্যাটায়নের রেসপেক্টে সবসময় বের করো অথবা অ্যানায়নের রেসপেক্টে সবসময় বের করো, ঠিক আছে? ওকে, এইবার আসো 3 নাম্বার, সেটা এবং লাস্ট, সেটা হচ্ছে অক্সাইড। মনে করো আমাদের কাছে 3টা অক্সাইড দেওয়া আছে, আমরা 3টা অক্সাইড নিই। একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, তারপর এটা হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপরে মনে করো হচ্ছে P2O5, তাই না? তো এইটার বেলায় তুল্য সংখ্যা কত হবে, অক্সিজেনের সংখ্যা ইন্টু 2, অক্সিজেনের সংখ্যা ইন্টু 2 করলে 2, এখানে অক্সিজেন আছে 3টা, এটা 2 দিয়ে গুণ করো, তাহলে এটার হবে 6 আর এটার হবে হচ্ছে গিয়ে 10। তো অক্সাইডগুলোর বেলায় অক্সিজেনের যে নাম্বার থাকবে তাকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা হচ্ছে তুল্য সংখ্যা পাবো। এতক্ষণ ধরে তুল্য সংখ্যা কিভাবে বের করা হয় সেটা দেখাইলাম, এটা রিজনটা হচ্ছে এটা আমাদের দরকার। কিন্তু বেসিক্যালি তুল্য সংখ্যা বের করে কিভাবে, এর একটা ডেফিনেশন দেওয়া আছে, ডেফিনেশনটা এখানে কোথাও লেখা নাই, আমি বলি তোমরা একটু শুনো। কোনো একটা যৌগর যত ভাগ ভর 1 ভাগ ভরের হাইড্রোজেন অথবা 8 ভাগ ভরের অক্সিজেন অথবা 35.5 ভাগ ভরের ক্লোরিনের সাথে অ্যাড হয় তাকে ওই যৌগের তুল্য ভর বলে, ঠিক আছে? তুল্য ভরকের এই ডেফিনেশন সংজ্ঞাটা আমি জানি না তোমাদের কাছে এত সেন্স গ্রো করছে কিনা, বাট এইটা দিয়ে অ্যাকচুয়ালি ম্যাথস এক্সাম্পল দেখানো যায় না, দ্যাটস ওয়াই আমি আপাতত ওটাকে স্কিপই রাখতেছি, যেহেতু ওটা তোমাদের খুব একটা কাজে দিবে না। আমরা পরে কোনো একটা সময় ওটাকে ডিটেলসে বোঝানোর ট্রাই করব, বাট টু বি অনেস্ট লেকচারের মধ্যে ওটাকে আনা আমার কাছে মনে হচ্ছে ইরিলেভেন্ট, ওটা খুবই কম আসে, খুবই কম বোঝানো যায়, জাস্ট এটার গাঠনিক সংজ্ঞা মানে ওটার সংজ্ঞা আকারে বইতে লেখা, তাই তোমাকে আমরা বললাম। বাট তুল্য সংখ্যা সমান সমান ম্যাথমেটিক্যাল টার্মটা কি বল, তুল্য ভর সমান সমান আমরা কি জানি যে আণবিক ভরকে তুমি তুল্য সংখ্যা দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি তুল্য ভর পাবা, এবং এই তুল্য সংখ্যা বের করার জন্য আমরা এতক্ষণ এত ঝোড়ঝামেটা পোহাইলাম। এবং এইবার আসো, আশা করি তোমরা এই পর্যন্ত ভিডিওতে যখন আসছো তুল্য সংখ্যা সম্পর্কে এনাফ আইডিয়া পাইছো, এবং যারা এখনো পাও নাই তারা এটুকু আবার রিভাইড মানে আরেকটু পজ করে আবার ব্যাকওয়ার্ড করো এবং দেখো, দেখে এইবার আসো আমরা হচ্ছে কয়েকটা অ্যান্সার দাও, মানে কয়েকটা তুল্যভর সম্পর্কে তোমরা আমাকে বলো। তো আমরা হলো 2-3টা যৌগ নিই, এক্সট্রা পেজ চলে আসছে, শিট, ওকে এটা নিই, ওকে। তাহলে এবার আসেন আমরা কয়েকটা যৌগের তুল্যভর বের করি। মনে করো তোমার কাছে দেওয়া আছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা তুল্যভর কত, এটা তুল্যভর হচ্ছে, এটার আণবিক ভর কত 100, এবং এটা লবণ, লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হবে, ক্যাটায়নের চার্জ ইনটু তার সংখ্যা 2, তাহলে 2 দিয়ে ভাগ করো, অ্যান্সারটা হবে 50। অথবা তুমি যদি এখানে ম্যাগনেসিয়াম কার্বনেট নাও, এটা তুল্য ভর কত হবে 84/2 20 ওকে 42। তারপরে আবার আমরা যদি এখানে নেই AlCl3, তাহলে উপরে যাবে কত 27 প্লাস 35.5 ইন্টু 3, পুরো জিনিসটাকে ভাগ করবা 3 দিয়ে। और তুমি ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে নাও, ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে নিলে 24 প্লাস 35.5 ইন্টু 2 ভাগ করবা কত দিয়ে 2 দিয়ে। বুঝতেছি কিভাবে আমরা তুল্যভর বের করব। অথবা Na2CO3, এটা তুল্যভর কত হবে বলেন 106
এইবার দেখেন আশা করি এবার এখানে 2 কেন হবে বোঝা গেল। আর আমরা আরও কয়েকটা নিই, মনে করো LOH3 অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা কত হবে অ্যালুমিনিয়ামের জন্য 27 আর এটা হচ্ছে 16 গুণ 17 গুণ 3, পুরো সিস্টেমটাকে ভাগ করবা 3 দিয়ে। ঠিক আছে, দেন আরও যদি যৌগ নাও লাইক হচ্ছে গিয়ে তুমি সালফিউরিক অ্যাসিড নাও, সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত হবে, এইটা টোটাল ভরটা হচ্ছে 98, দুইটা হাইড্রোজেন ত্যাগ করে তাই 2 দিয়ে ভাগ। সিমিলারলি তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য ভর চিন্তা করো 36.5, এটাকে ভাগ করবা 1 দিয়ে। সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা যদি চিন্তা করি তাহলে এটাকে ভাগ করব হচ্ছে 40, তাকে ভাগ করবা 1 দিয়ে। সো এইভাবে হচ্ছে আমরা তুল্য ভর মোলার ভরটা বের করতে পারি। কোনো কোনো যৌগের বেলায় দেখবা যে তুল্য ভর আর মোলার ভর সেম হয়ে গেছে, কোনো কোনো যৌগের বেলায় 3 গুণ হয়েছে, কোনো কোনো যৌগের বেলায় 2 ভাগ হয়েছে। এইভাবে করে আমরা তুল্য ভরটা বের করতে পারি। এইবার আমরা তুল্য ভর সম্পর্কে আশা করি পুরোটা আইডিয়া পাইছি না? তাহলে চলো আমরা একটু ব্যাক করি। ব্যাক করে দেখো আমাদের একেবারে প্রথম দিকে আমরা পড়ে আসছিলাম যে আমাদের নর্মালিটির সংজ্ঞাটা কি ছিল। এই পেজটাতে আমরা আবার ব্যাক করি। নর্মালিটি ছিল যে 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে যত তুল্য ভর পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে, দ্যাট মিনস তোমাকে এই জায়গাগুলোতে কি করতে হবে, তোমাকে এই জায়গাগুলোটাতে তুল্য ভরের অ্যামাউন্টটা বসাইতে হবে, যত তুল্য ভর পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে। অর্থাৎ আগের গুলাতে যেমন মোলার ভর দেওয়া থাকে এখানে হয়তো সেই তুল্য ভরটা দেওয়া থাকবে। ঠিক আছে, এই সেই তুল্য ভরের পরিচয়। এবং এটার মধ্য দিয়ে আমাদের এই যে প্রথম যে তিনটা, যে 1000 লিটার বা 1000 মিলিলিটারে কত গ্রাম দ্রব্য কতটুকু পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে, ওই পার্টটা আমাদের এখানে শেষ হইল। এরপরে নিচের তিনটা সম্পর্কে আবার আমরা পড়ব। ঠিক আছে, তাহলে চলেন এবার একটু নিচের তিনটা সম্পর্কে পরিচয় দিই। নর্মালি আপনাদের কাছে যদি এরকম দেওয়া থাকে, কি রে ভাই কতগুলো বেশ, ওকে নাইস, নেক্সট স্লাইড। সো আমাদের কাছে নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এরকম যে শতকরা প্রকাশ। তো তোমাকে বিভিন্ন টাইপের ইউনিটগুলো শতকরা প্রকাশ করতে বলতে পারে। লাইক একটু আগে যে ইউনিট যে প্রকাশকগুলো আমরা দেখলাম সবগুলো হচ্ছে 1000 মিলিলিটার বা 1 লিটারের রেসপেক্টে। এখন আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে শতকরা বা 100-এর রেসপেক্টে। তো এরকম বেসিক্যালি 4টা আছে। একটা হচ্ছে X% W/V, এটা সব থেকে কমন, X% W/W, দেন X% V/V, and the last one is X% W/V. নো, এটা তো একবার রিপিট হয়ে যাবে। তো উপরে হচ্ছে V/W। এবার এই চারটাকে আমরা একটু ডিটেলসে বুঝি। হ্যাঁ, এইবার একটু ঠান্ডা মাথায় শুনবা, এগুলো কোন ইউনিটে থাকবে, যখন শতকরা প্রকাশ করতে বলে তখন আসলে আমরা এটা ইউজ করব। এইখানে কয়েকটা জিনিস একটু জেনারেলাইজ বলতে পারো, ম্যাথমেটিক্সের মানে এটার কোশ্চেনের রেসপেক্ট আমরা বলা সাধারণভাবে ইন জেনারেল, মানে সাধারণ একেবারে কমন হচ্ছে এটা, যখন কিছু বলে দেওয়া না থাকবে শতকরা প্রকাশ করো তখন এটা নিতে হবে। যদি কোথাও লিখে দেওয়া থাকে ওজনের হিসাবে বা ভরের হিসাবে তখন হচ্ছে এটা ইউজ করব। আর যখন বলবে আয়তনের রেসপেক্টে তখন হচ্ছে কি আমরা এই 3 নাম্বারটা ইউজ করব। তাহলে কি বললাম, যদি বলে এত পার্সেন্ট তার মানে কি কিছু না বলে দিলে স্বাভাবিক হিসেবে আমরা সাধারণ 8% অফ W/V বুঝবো। যদি বলে আয়তন বা ভরের হিসেবে ওজন হিসেবে তখন আমরা হচ্ছে W/W। যদি কখনো বলে হচ্ছে কি আয়তনের হিসেবে তখন মাঝখানেরটা, আর লাস্টেরটা নর্মালি ইউজটি হয় না, বাট হইলে তখন তোমাকে বলে দেওয়া থাকবে। এবার কিছু জেনারেল কথাবার্তা, এই যে পার্সেন্টেজ অফ সামথিং বাই সামথিং, উপরে একটা কিছু থাকে আর নিচে একটা কিছু থাকে। উপরে যেটা থাকে সেটা মোস্ট অফ দ্য টাইম কাকে প্রকাশ করে, উপরে যেটা থাকে সেটা মোস্ট অফ দ্য টাইম দ্রব্যের প্রপার্টি হয়, মানে দ্রব্যকে ইন্ডিকেট করে। আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে দ্রবণকে ইন্ডিকেট করে। এই ক্ষেত্রে কোনো দ্রাবক নাই, দ্রব্য আর দ্রবণ। এখন নিজের অ্যান্সার দিবা। এখানে দেওয়া আছে কি W/V। ডাব্লু কিসের ইউনিট, মানে এই ডাব্লুটা আসলে কি, ডাব্লুটা আসলে তোমার, আমরা যদি একটু ওই যে আপ ডাউন পেন নিই, এই ডাব্লুটা হচ্ছে দ্রব্যর প্রপার্টি আর এটা হচ্ছে তোমার দ্রবণের প্রপার্টি। ঠিক আছে, ডাব্লুটা কি বলো, ডাব্লুটা হচ্ছে গিয়ে তোমার দ্রব্যের প্রপার্টি ডাব্লু, এই যে W/V,
ডাব্লুটা হচ্ছে আমাদের দ্রবের প্রপার্টি আর ভিটা হচ্ছে গিয়ে দ্রবণের প্রপার্টি। সিমিলারলি আমরা একটু একটু করে দেখি, এই যে ডাব্লু হচ্ছে দ্রব আর এটা হচ্ছে আমাদের দ্রবণ, ডাব্লুটা হচ্ছে দ্রব আর নিচেরটা হচ্ছে দ্রবণ। এবার আসো নিচেরটা, এটা কি, এখানে হচ্ছে দ্রব হচ্ছে ভরে দেওয়া আছে এবং দ্রবণ যেটা আছে সেটাও আমাদের ভরে দেওয়া আছে, দ্রবও ভরে দেওয়া আছে দ্রবণও ভরে দেওয়া আছে। এইটাতে দ্রব এবং দ্রবণ দুইটাই হচ্ছে গিয়ে আয়তনের রেসপেক্টে দেওয়া, আর এইটাতে দ্রবণটা হচ্ছে ভরের রেসপেক্টে আর দ্রবটা হচ্ছে গিয়ে আয়তনের রেসপেক্টে দেওয়া। সো আই থিঙ্ক তোমরা হচ্ছে জিনিসগুলো বুঝছো যে এটার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে দ্রবের প্রপার্টি, নিচে যেটা থাকবে সেটা হচ্ছে দ্রবণের প্রপার্টি। এইবার এটা দ্বারা আসলে বুঝাই কি, আমরা একটু সেটার দিকে তাকাই। মনে করো তোমার এখানে লেখা আছে 100%, তাই না? ওকে, তো 100%-এর মিনিং কি? 100x% W/V, এটার মিনিং কি? এটার মিনিংটা হচ্ছে 1000 বা 100 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত 100 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর, 100 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর কত গ্রাম? x গ্রাম। 100 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর কতটুকু? x গ্রাম। যদি কোথাও লেখা থাকে 10%, আচ্ছা যদি কোথাও লেখা থাকে ওটাকে একটা আলাদা পেজে নেওয়া উচিত। তো ধরো কোথাও লেখা আছে, ধরো লেখা আছে এরকম যে 8% W/V, এটার মানে তুমি কি বুঝবা? এটার মানে তুমি বুঝবা যে 100 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের 100 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর হচ্ছে গিয়ে 8 গ্রাম। 100 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর 8 গ্রাম, ঠিক আছে? 100 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর 8 গ্রাম। দেখো এই আগের স্লাইডে কি লিখছিলাম? 100 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর x গ্রাম, অর্থাৎ পার্সেন্টেজের আগে যেটা থাকে তত গ্রাম। বোঝা গেছে? সিমিলারলি নিচেরটা কি হবে সবাই একবার একটু বলি, নিজেরা বলতেই পারবো আশা করি। x% W/W, এটা হচ্ছে 100 গ্রাম দ্রবণে দ্রবীভূত, দেখো এইটা কি ভরে আসে না, তাই আমরা এখানে গ্রাম দিছি, এখানে কি ভি ছিল লিটার তাই এখানে আমরা মিলিলিটার দিয়েছি। দ্রবের ভর হচ্ছে x গ্রাম। সিমিলারলি এটা কি, এটা কি হবে? এটা হবে 100 মিলিলিটার, যেহেতু ভি তাহলে আয়তন যাবে লিটার, দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর x মিলিলিটার। ওপসি, এখানে হবে ভর আর হবে না, এখানে কি হবে? এখানে হবে হচ্ছে দ্রবের আয়তন, কারণ ভর তো মিলিলিটার হয় না, তাহলে এটা হবে হচ্ছে আয়তন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ x% W/V/W, এটা হচ্ছে 100 গ্রাম। এবার দ্রবণটা হবে গ্রামের রেসপেক্টে, দ্রবের আয়তনটা হচ্ছে x মিলিলিটার। এই নিচের দুইটা হচ্ছে আয়তনের সাপেক্ষে দ্রবকে প্রকাশ করছে, উপরে দুইটা হচ্ছে ভরের রেসপেক্টে দ্রবকে প্রকাশ করছে। এবং দেখো এই যে W/W দিলে আমরা ভরের রেসপেক্টে বুঝবো, আর VB থাকলে আমরা বুঝবো হচ্ছে এটা আয়তনের রেসপেক্টে প্রকাশ করা। তো যদি আমাদের এরকম কোনো একটা ইউনিট দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে করে প্রকাশ করব। সো আমাদের এইখানে যদি এরকম থাকে যে 8% W/V, 100 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর হচ্ছে 8 গ্রাম। ধরো তোমার এখানে লেখা আছে 9% V/V HCl, তার মানেটা কি? তার মানেটা তুমি বলবা যে 100 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে দ্রবীভূত দ্রবের আয়তন, দ্রবীভূত দ্রবের আয়তন কত বলো? 9 মিলিলিটার। এই টাইপের ভাবে মানে আমাদের যদি এই লেখাটা মানে যে আমরা এটা যদি বুঝতে পারি তাহলে বুঝবো যে এই লেকচারটা করাটা তোমার জন্য অনেক ইজিয়ার হয়েছে, আদারওয়াইজ এগুলো একটু কঠিন হবে, ঠিক আছে? তাহলে 8% W/V বললে কি বুঝি, 9% W/V বললে কি বুঝি, আশা করি এইটুকু দ্বারা যে এই জিনিসটা বোঝা যায় এটার সাথে এবার আমরা ইউজ টু হয়েছি। সো আমরা একটু যদি আগের দিকটাতে প্রকাশ করি, মানে একেবারে আগের দিকে যাই, তাহলে এই যে লাস্টে যে তিনটা ছিল সেই তিনটার দিকে যদি আমরা একটু তাকাই, সেই তিনটার দিকে আমাদের খেয়াল করবো যে এই তিনটা হচ্ছে শতকরা প্রকাশক। তো এখানে তিনটা আছে আর ওইখানে একটা দেখাইলাম চারটা। তো 100 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মল x গ্রাম, এটাতেও হচ্ছে W/W, তাহলে দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর হচ্ছে x গ্রাম। আর এটা হচ্ছে এত মিলিলিটার দ্রবণে, উপসি, এটা হবে হলো দ্রবের ভর না, এটা কি হবে?
এটা হবে হচ্ছে দ্রবের আয়তন। এখানে আমরা কি লিখব? দ্রবের আয়তন হচ্ছে এক্স মিলিলিটার। এই হচ্ছে আমাদের প্রকাশক। আমরা স্টিল নাও কোনটা কিভাবে প্রকাশ করে সেটা নিয়ে একটু জানতেছি, ঠিক আছে? ওকে, এইবার আমরা হচ্ছে এই পর্যন্ত তো আসলাম সুন্দর মতো করে। সো এইবার আসো কিছু পরিচয় একটু বলে রাখি, যে নর্মালি এখানে একটু নোট ডাউন করে বলে দেওয়া উচিত টপিকটারে। কি কালার হয় না কেন কে জানে। আচ্ছা, যাই হোক, আমাদের খুব পরিচিত কয়েকটা মোলার দ্রবণ আছে, বুঝছো? এইটা সাধারণত কোশ্চেনগুলোতে ওরা ডাইরেক্টলি বলে দেয়। সো আমরা হচ্ছে একটা পেজ নিই। মনে করো আমাদের কাছে বলল যে, কালারটা চেঞ্জ করি, তো মনে করো আমাদেরকে বলল হচ্ছে সেমি মোলার দ্রবণ। সেমি মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ বলতে কত হবে? 0.5 m। অথবা বললো হচ্ছে ডেসি মোলার দ্রবণ, ডেসি মোলার, তাহলে এটা কত নিব? 0.1 m। তো শুধুমাত্র যে সেমি মোলার বা ডেসি মোলার বলবে তা না, নর্মালি এটাকে আমরা আবার শুধু মোলার দ্রবণও বলতে পারি। মোলার দ্রবণ বললে তখন কি হবে? জাস্ট 1 m। এবং তোমরা ম্যাক্সিমাম সময় কোশ্চেনে দেখবা এরকমভাবে দেওয়া আছে, এরকমভাবে তোমাকে প্রকাশ করে দেওয়া থাকে যে হচ্ছে m/50, m/50, m/50 মানেটা হচ্ছে 1/50 m, এরকমভাবে প্রকাশ করবে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ম্যাথস করতে গেলে তখন দেওয়া থাকে, আমরা অন্য কোথাও এটারে দেখবো না। সেমিমোলার, ডিসিমোলার, হেমিমোলার এগুলো বলা থাকে। সিমিলার কিন্তু জিনিসগুলো অন্য ইউনিটগুলোর জন্য প্রযোজ্য। ইটস লাইক হচ্ছে যদি কখনো দেওয়া থাকে সেমি মোলাল দ্রবণ, ঠিক আছে? সেমি মোলাল দ্রবণ, তো সেমি মোলাল বলতে তখন আমরা কি বুঝবো? 0.5 m। এই হচ্ছে আমাদের কথাবার্তা, ঠিক আছে? তো এতক্ষণ ধরে আমরা প্রত্যেকটা ঘনমাত্রার পরিচয় এবং সেগুলারকে কিভাবে প্রকাশ করে সেগুলো একটু দেখলাম। তা আমরা চাচ্ছি এই যা যা আমরা এতক্ষণ ধরে দেখলাম সেটাকে আমরা হচ্ছে একটা স্লাইডের মধ্যে প্রকাশ করাইতে। ওকে, সো আমরা হচ্ছে এইবার এটাকে একটু সামারিটা নিই, এতক্ষণ ধরে আমরা যেটা দেখলাম। তো আমাদের এখানে হচ্ছে 3টা ইউনিট নিয়ে আমরা ম্যাক্সিমাম সময় কাজ করতেছি। তো প্রথম ইউনিট যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার মোলারিটি। প্রথম ইউনিটটা হচ্ছে ওকে, সো প্রথম ইউনিটটা হচ্ছে আপনার মোলারিটি। সেকেন্ড ইউনিটটা হচ্ছে মোলালিটি অ্যান্ড থার্ড ইউনিটটা হচ্ছে নরমালিটি। এখন মোলারিটিকে আমরা সাধারণত প্রকাশ করে রাখি কিভাবে বলো? সি অর এস দিয়ে। মোলালিটিকে কিভাবে প্রকাশ করছি? প্রথমে লেখা আসছি বড় হাতের এম, ছোট হাতের এম দিয়ে, আর এটাকে আমরা প্রকাশ করছি বড় হাতের এন দিয়ে। মোলারিটিকে নর্মালি বড় ইউনিটটা দেখানো হয় এম অথবা মোল, অথবা কি বলো, অথবা হচ্ছে গিয়ে মোল পার লিটার। আর এইটাকে আমরা নর্মালি ছোট হাতের এম দিয়ে দেখাবো, অথবা হচ্ছে মোল পার কেজি, আর এটাতে হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, ঠিক আছে? আচ্ছা, তো মোলারিটির ছোট সূত্রটা আমরা তো এতক্ষণ ডিটেলসে অনেক কিছু দেখলাম। নর্মালি মোলারিটিকে প্রকাশ করা হয় এস সমান সমান n/v দিয়ে, ভিটা অবশ্যই লিটারে থাকতে হবে। এবার এস ইকুয়ালটা আমরা কি জানি, এন ইকুয়ালটা আমরা কি জানি? W/m। আর ভিটাকে যদি তুমি মিলিলিটারে কনভার্ট করো তাহলে সেটাকে তোমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। ভাগফলটা তুমি উপরে গেলে 1000 W/m × v। এটা হলো তোমার মোলারিটির সূত্র, ঠিক আছে? সিমিলারলি মোলালিটির বেলায় যাও, মোলালিটিকে তুমি ছোট হাতের এম দিয়ে প্রকাশ করবা। ছোট হাতের এম সমান সমান n/w, যেটা দ্রাবকের ভর, এটা ছিল কেজিতে। এখানেও ডাব্লু এনকে আবার আমরা চেঞ্জ করতে পারি। মনে করো এনটাকে চেঞ্জ করে আমরা কি লিখতে পারি? একটু কালার ওয়াইজ নিই। ডাব্লু বাই হচ্ছে গিয়ে তোমার বড় হাতের এম, আর এই ডাব্লুটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে সেটাকে আমরা গ্রামে নিলে উপরে আমাদেরকে 1000 নিতে হবে। এটা হচ্ছে তোমার নর্মালিটি, এই মোলালিটি। সিমিলারলি নর্মালিটিকে আমরা এইভাবে প্রকাশ করব না,
নর্মালিটির সাথে মোলারিটির একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে n সমান সমান E ইন্টু এস, তুল্য সংখ্যাকে যদি মোলারিটি দিয়ে গুণ করো তাহলে নর্মালিটি পাওয়া যায়। ঠিক আছে, এইটা কিভাবে আসে আমরা একটু দেখাই তাহলে বুঝতে পারবা। তাহলে আমরা একটু দেখি যে আমাদের মোলারিটি সূত্রটা হচ্ছে n/v, n এর বদলে আমরা w/m লিখতে পারি, আর v লিটারকে যদি আমরা মিলিলিটারে কনভার্ট করি 1000 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে সেটা উপরে চলে যায়। তাহলে s সমান সমান 1000 w/m ক্রস v, এটা হলো আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম। এখানে একটু পরিচয়গুলো লিখে রাখা ভালো। ডাব্লুটা হচ্ছে কি বলো, ডাব্লুটা হচ্ছে গিয়ে দ্রবের ভর, এমটা হচ্ছে দ্রবের যে পদার্থের নিচ্ছ সেটার দ্রবের আণবিক ভর এবং আণবিক ভর, আর লাস্ট বাট নট লিস্ট ভিটা হচ্ছে দ্রবণের, ভিটা কিসের বলো, দ্রবণের আয়তন। কোন ইউনিটে দেওয়া আছে, কখনো লিটারে দেওয়া থাকবে, কখনো মিলিলিটারে দেওয়া থাকবে। মিলিলিটারে দেওয়া থাকলে অবশ্যই 1000 দিয়ে ভাগ করতে হবে। এবার এটাতে হচ্ছে এখানে দুইটা ডাব্লু আছে, তো তোমরা তোমাদের পছন্দ মতো অন্য কিছুতে প্রকাশ করতে পারো। আমার কাছে কালার আছে, আমি কালার চেঞ্জ করে লিখতেছি। এইটা হচ্ছে গিয়ে দ্রবের ভর গ্রাম ইউনিটে, বড় হাতে যেটা ডাব্লু দেওয়া আছে সেটা হচ্ছে দ্রাবকের ভর। এটাই সব থেকে কনফিউজিং যে কখন দ্রাবক হবে, শুধুমাত্র মোলারিটির বেলায় দ্রাবক হবে। আর তোমার হচ্ছে গিয়ে এম যেটা আছে সেটা কিন্তু দ্রবের ভর, এমটা সবসময় দ্রবেরই আণবিক ভর হবে, এম কখনোই দ্রাবক বা দ্রবণের হয় না, দ্রবের আণবিক ভর। ওকে, এবার আসো এন এর বেলায় বলি। আমরা যদি এখানে মানটা বসাই, মানে এস এর মানটা বসাই, অলরেডি তোমাদের মেমোরাইজেশন হওয়া উচিত 1000 w/v যেটা মিলিলিটারে ক্রস হচ্ছে গিয়ে এম। এখন তুমি এই যে ইটা আছে না, এই ইটাকে একটু চেঞ্জ করো, এই ইটাকে তুমি হচ্ছে এম এর নিচে নিয়ে দাও, তাহলে কিভাবে হবে দেখো, 1000 w, এই এম এর নিচে যদি আমরা ইকে নিই ই ক্রস ভি আসবে যেটা মিলিলিটারে। এই m/ইটাই কিন্তু তোমার হচ্ছে তুল্য মাস, যেটাকে আমরা একটু আগে অনেক ডিটেলসে পড়লাম। এইভাবে করে তোমার নর্মালিটিটা বের করে, যেখানে ইটাকে কি বললাম, ইটা হচ্ছে আমাদের তুল্য ভর। ঠিক আছে, এইটা হলো আমরা এক পেজের মধ্যে জিনিসটাকে আনলাম, যে আমাদের মোলারিটিকে কিভাবে প্রকাশ করে, তারপরে নর্মালিটিকে কিভাবে প্রকাশ করে, আর হচ্ছে মোলালিটিকে কিভাবে প্রকাশ করে। প্রত্যেকটার ম্যাথমেটিক্যাল সংজ্ঞা থেকে, মানে ডিটেল সংজ্ঞা থেকে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে আনলাম, তারপরে হচ্ছে আমরা সুন্দর মতো সেগুলোকে কোনটা দ্বারা কি প্রকাশ করে সেগুলোকে লিখলাম। এইটা করলে হয় কি আমাদের একেবারে ডিস্টিংগুইশ, মানে আমরা একজাক্টলি পয়েন্ট টু পয়েন্ট জানবো যে কোনটা দ্বারা আসলে কি বুঝায় এবং কোনটা দ্বারা কি আসে, এটা আমাদেরকে আসলে হেল্প করবে। বুঝতে পারছি? তো আমাদের এই যে চার্টটা আমরা নিজেরা বানাইলাম, এই চার্টটা আমরা একটু মেমোরাইজেশন করার ট্রাই করব। এইটা চাইলে আমরা এখানে লিখে দিই, আসে বেবি স্লাইডে, বাট আমি তাও তোমাকে সামনে আমার সাথে সাথে তোমরা আশা করি নিজেরাও বানাইলা, এবং এটা মনে রাখো, কারণ তোমাকে ডিটেলসও জানতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম সূত্র দিয়ে অ্যাপ্লাই করে যদি ম্যাথসগুলো করো কেউ কাটবে না এবং তাড়াতাড়ি করতে পারবা। ঠিক আছে, ওকে। সো আমরা একটু যদি সামনের দিকে দেখি তাহলে দেখবেন আমরা অলরেডি এই স্লাইডে আপনাদেরকে তুল্য সংখ্যাগুলো কিভাবে আসে সেগুলো লিখে দেওয়া আছে। এইখানে সম্ভবত ধাতুরটা সক্রিয় যোজনী বলে দেওয়া আছে, তুল্য ভর কি জিনিস সেটা বলে দেওয়া আছে, এবং H3PO4 যেটা অ্যাকচুয়ালি ব্যতিক্রম সেটাও বলে দেওয়া আছে। এখানে একটা এক্সট্রা জিনিস আছে, রো অ্যান্ড বাষ্প ঘনত্ব। রোটা কি জিনিস? রো হচ্ছে আমাদের কোশ্চেনে দুইটা ওয়ার্ড থাকবে, বুঝছো? ওয়ার্ড দুইটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্ব। ঘনত্বটাই আমাদের রো মানে আমরা কি জানি, রো মানে আমাদের হচ্ছে গিয়ে ঘনত্ব। ঘনত্বর ইউনিট হয় গ্রাম পার মিলিলিটার, অর্থাৎ 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে অথবা যত মিলিগ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে আমাদের ঘনত্ব। আর এই ঘনত্বে আরেকটা ভ্যালু আছে, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তোমার পরীক্ষার কোশ্চেনগুলোতে যদি আপেক্ষিক গুরুত্ব দেয়া থাকে সেটা হচ্ছে গিয়ে একটা সংখ্যা, জাস্ট একটা নাম্বার। সেই নাম্বারের সাথে তুমি যদি এই যে ঘনত্বের ইউনিটটা বসো, মনে করো কোথাও বলে দিল যে এই পদার্থের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 2.4, তার মানে তুমি বুঝবা এটা অ্যাকচুয়ালি তোমার এই 2.4 এর সাথে তুমি যদি গ্রাম পার মিলিলিটার এই ইউনিটটা বসায় দাও তাহলে এইটা হলো তোমার ঘনত্ব হয়ে যাবে। কিন্তু কোশ্চেনে ওরা কখনো ঘনত্ব বলে, কখনো আপেক্ষিক গুরুত্ব বলে। এইখানকার আপেক্ষিক গুরুত্ব আর ফিজিক্সের আপেক্ষিক গুরুত্ব সেম ধরিও না, কারণ আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা পদার্থের ভর পানির ভরের তুলনায় কতটুকু পানির ভরের তুলনায় সেটাকে কতটুকু ভারী বা কতটুকু হালকা, এটার অনুপাত থেকে আমরা বলতেছি আপেক্ষিক গুরুত্ব। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
পানির ঘনত্ব থাকে হচ্ছে 1000, তো এটার রেসপেক্টে অন্য পদার্থটাকে মাপা হয়। কিন্তু ওই জিনিসটাকে এখানে আপাতত এনো না, জাস্ট মনে রাখবা রো হচ্ছে ঘনত্ব হচ্ছে গ্রাম পার মিলিলিটার, বাট আপেক্ষিক গুরুত্বর ঘনত্ব কাইন্ড অফ রিলেটেড। আপেক্ষিক গুরুত্ব দিয়ে যা সংখ্যা বলে দেওয়া থাকে তার লাস্টে যদি গ্রাম পার মিলিলিটার অ্যাড করো তাহলে সেটাই হবে গিয়ে তোমার ঘনত্ব। এবং এইটা অ্যাকচুয়ালি এক একটা জিনিসের জন্য হতে পারে, কোশ্চেনে বলে দিতে পারে দ্রবের আপেক্ষিক গুরুত্ব, বলে দিতে পারে দ্রবণের আপেক্ষিক গুরুত্ব, তার রেসপেক্টে আস্তে আস্তে করে চেঞ্জ হবে। ঠিক আছে, ওকে। এবার আমরা হচ্ছে পরের স্লাইডে যাই। আচ্ছা, ওকে, সো এখানে একটা পেজ দেখতে পাচ্ছ, এইটা পড়ার দরকার নেই। কারণটা হচ্ছে খেয়াল করছো যে আমাদের এই যে ইউনিটটা, এটা কি পার্সেন্টেজ অফ W/V, এইটাকে তোমার মোলারিটিতে কনভার্ট করছো। পার্সেন্টেজ অফ W/W এটাকে আমরা মোলারিটিতে কনভার্ট করলাম, V/V তে সেটাকে মোলারিটিতে কনভার্ট করলাম, W/V থাকলে সেটাকে মোলারিটিতে কনভার্ট করলাম। এইটা আমরা বুঝাবো, আমরা অঙ্ক করানোর পরে লাস্টে আবার এটাকে দেখাবো। বাট টু বি অনেস্ট, এই কনভার্সনগুলো তোমাকে যদি মেমোরাইজেশনে রাখতে হয় তাহলে তোমাকে ডিটেলসে বুঝতে হবে, এবং আমি কখন এটা মেমোরাইজ করে রাখি না, বাট তাও আমরা হচ্ছে ম্যাথগুলো করে আসতে পারি। ওই যে বললাম বেসিক থেকে যদি অঙ্কগুলো করা হয় তাহলে কখনোই ভুলবা না। ঠিক আছে, সো ইভেনচুয়ালি ট্রাই করব যে আমরা বেসিক থেকে অঙ্কগুলো করার সূত্রটা এখানে লিখে দেওয়া আছে, আমরা একেবারে লাস্টে এটাকে দেখাবো যাচ্ছে এটাকে এক লাইনে এইভাবে করা যেত। বাট টু বি অনেস্ট ভাই, তুমি এত সূত্র কীভাবে মনে রাখবা? ঠিক আছে, সো এটা এখানে থাকুক, আমরা আমাদের সামনের দিকে আগাই। আচ্ছা, প্রথম অঙ্কটায় যাব তার আগে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে আরেকটা কিছু ইউনিট আছে সেগুলো নিয়ে একটু জাস্ট একবারে বলে যাই। সেটা হলো প্রথমে 3টা ইউনিট বলা হয়েছিল, একটা হচ্ছে PPM, একটা হচ্ছে PPB, আরেকটা হচ্ছে PPT। PPM মানে হচ্ছে 1 লিটার দ্রবণে, 1 লিটার লিখছি তো 1 মিলিলিটার লিখে ফেলছি, এখানে হবে হচ্ছে 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর যত, ভালো করে ওয়ার্ডটার দিকে তাকাবা, 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর যত মিলিগ্রাম, অর্থাৎ 1 লিটার একটা সলিউশনের মধ্যে যত মিলিগ্রাম, খুব অল্প পরিমাণ থাকে না 1 লিটার সলিউশনের মধ্যে অল্প একটু মিলিগ্রাম, সেইটাকে আমরা বলতেছি PPM। অ্যাকচুয়ালি PPMটা ইউনিটটা খুবই ছোট একটা ইউনিট, যেমন বাতাসের মধ্যে ধূলিকণার পরিমাণ খুব কম না, এই টাইপের জিনিসপাতিগুলো প্রকাশ করার জন্য PPMটা ইউজ করা হয়। PPB আরও ছোট, PPB আরও ছোট বলতে এটাকে আমরা, আচ্ছা এখানে তোমাদের আগে একটা জিনিস বোঝাই, তাহলে PPM মানেটা আমরা কি বলতেছি, মিলিগ্রাম পার লিটার। তো তোমার কোনো ফ্রেন্ড চাইলে এসে বলতে পারে না ভাই আমরা এটাকে PPM মিলিগ্রাম পার লিটার বলবো না, আমরা এটাকে চাইলে এইভাবে বলতে পারি না যে আপনার হলো মিলিগ্রাম পার কেজি। আমি বলবো হ্যাঁ পারো, কেন পারবা না, তুমি এটাকে 1 লিটার দ্রবণের রেসপেক্টে, তুমি 1 কেজি ভরের রেসপেক্টে চিন্তা করলা। ইভেন এইটাকে সে চাইলে এভাবেও বলতে পারে মাইক্রোগ্রাম পার গ্রাম। তো ঘটনা হচ্ছে 1 PPMকে আসলে কত রকমভাবে প্রকাশ করা যায়। কাইন্ড অফ জিনিসটা হচ্ছে এরকম যে তুমি যদি একটু দেখো যে মিলিগ্রাম থেকে যদি আমরা গ্রামে যাই, আমাকে 10⁻³ দিয়ে ভাগ করতে হয় বা গুণ করতে হয়, আমাকে মিলিগ্রাম থেকে গ্রামে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তো 10⁻³ দিয়ে গুণ করব। গ্রাম থেকে যদি আবার কেজিতে যাও সে একই কথা, 10⁻³ দিয়ে গুণ করতে হবে। তো টেকনিক্যালি দেখছো যে তোমার মিলিগ্রাম থেকে যখন কেজিতে যায় তখন আসলে 10⁶ এর একটা ডিফারেন্স, অর্থাৎ কোনো একটা সাবস্টেন্স নিলা, সেটাকে যদি তুমি 10⁶ ভাগ করো তার মধ্যে কতটুকু অন্য পদার্থ থাকবে সেই অ্যামাউন্টটাকেই তুমি বলতেছো PPM। বেসিক্যালি একটা পোর্শনের মধ্যে 1 লক্ষ ভাগের মধ্যে কত ভাগ অন্য পদার্থটা আছে সেটারে বলতেছি হচ্ছে কি আমরা PPM। এরকমভাবে যদি আমরা চিন্তা করি তাহলে PPMকে আমরা সবসময় ক্যালকুলেট করব 10⁶ ভাগের মধ্যে, 10⁶ ভাগের মধ্যে কি বলতে পারি, কত ভাগ দ্রব আছে, 10⁶ ভাগের মধ্যে কত ভাগ দ্রব থাকে, এটাকে আমরা বলবো হচ্ছে PPM। সিমিলারলি PPBর বলে 10⁹ ভাগের মধ্যে কত ভাগ দ্রব আছে, আর PPT বলতে আমরা কি বুঝবো, 10⁻12 ভাগের মধ্যে কত ভাগ দ্রব আছে, সেই 3টা জিনিসকে আমরা বলবো হচ্ছে PPT। ঠিক আছে, পার্টস পার কত ভাগ দ্রব থাকে। কারণ এইটার যদি ফুল মিনিং দেখো, PPM এর ফুল মিনিংটা কি,
পিপিএম এর ফুল মিনিংটা হচ্ছে পার্টস পার মিলিয়ন, অর্থাৎ 1 লক্ষের মধ্যে কতটুকু অংশ আছে। এবং পিপিবিটা হচ্ছে পার্টস পার বিলিয়ন। সো বেসিক্যালি আমার মনে হয় যে তোমরা হচ্ছে পিপিটিরা নিজেরা বলতে পারবা পার্টস পার ট্রিলিয়ন, তাই না? সো এইটা হলো খুবই খুবই ছোট একটা ইউনিট। পিপিবি আর পিপিএমও ছোট ইউনিট, বাট একটা হচ্ছে 10⁶ ভাগের মধ্যে, একটা হচ্ছে 10⁹ ভাগের মধ্যে, আরেকটা হচ্ছে 10⁻12 ভাগের মধ্যে। সো এখন তুমি নিজের ইচ্ছা মতো কিন্তু দুটো ইউনিট বাছাই করতে পারো। সাপোজ আমি যখন তোমাকে বললাম মাইক্রোগ্রাম বাই গ্রাম, তার মানে কি? তার মানেটা হচ্ছে তুমি যদি মাইক্রোগ্রামের দিকে তাকাও, মাইক্রোগ্রাম বা গ্রাম বলতে দুটো ইউনিটের মধ্যে ডিফারেন্স কি? 10⁶ না? কারণ 1 গ্রাম সমান সমান কি 10⁶ মাইক্রোগ্রাম। সো আমরা তখন এই দুটার অনুপাত নিলেই তো হইলো, তাই না? আবার পিপিবির বেলায় কি তুমি চাইলে বলতে পারো যে ন্যানোগ্রাম পার গ্রাম, অথবা কেউ চাইলে বলতে পারে মিলিগ্রাম পার কেজি। অর্থাৎ এমন দুইটা ইউনিট নিব যে দুটো ইউনিটের মধ্যে ডিফারেন্স থাকবে 10⁻12। ঠিক আছে? তো 1 লিটার দ্রবণের মধ্যে দ্রবীভূত দ্রব্যের ভর যত মিলিগ্রাম, তুমি এমন দুইটা ইউনিট নিবা যে দুইটা ইউনিটের মধ্যে ডিফারেন্স থাকবে অ্যাটলিস্ট কতটুকু? অ্যাটলিস্ট 10⁶ ডিফারেন্স থাকবে। ঠিক আছে? তো 1 লিটার দ্রবণের মধ্যে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে সেটাকে আমরা মোলারিটি বলতাম। এবার সেটাকে যদি আমরা মিলিগ্রামে কনভার্ট করি তাহলেই হয়ে যাবে সেটা পিপিএম। সবসময় মাথায় রাখবা যে এমন দুইটা ইউনিট নিবা যে দুইটা ইউনিটের মধ্যে ডিফারেন্স হচ্ছে 10⁶, তাহলে সেটা পিপিএম। যদি 10⁹ হয় তাহলে পিপিবি, অ্যান্ড 10⁻12 হলে পিপিটি। ওকে ওকে ওয়েল, আজকের 3 নাম্বার লেকচারটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ আমরা দুইটা জিনিসকে একসাথে কভার করতেছি। একটা হচ্ছে থিওরি প্লাস এই রিলেটেড ম্যাথ। থিওরিগুলো অনেক ডেপথে বোঝানো হয়েছে, সো ক্লাসের ডিউরেশন অনেক বড় হয়ে গেছে, অলমোস্ট 3 আওয়ার্সের মতো। আমরা এটাকে দুইটা পার্টে করব। ফার্স্ট পার্টে আমরা আজকে শুধু থিওরিগুলাই পড়লাম চ্যাপ্টার লেকচার 3-তে, যেখানে তুমি পুরা ক্লাস জুড়ে ইউনিট কনভার্সন, মোলারিটি থেকে মোলালিটি এবং অনেকগুলা টাইপের কনভার্সন আমরা শিখছিলাম। তো আজকের লেকচারটা এই পর্যন্তই। নেক্সট দিন সবাই খুব সুন্দর করে থিওরিগুলোকে পড়বা এবং একটা সিঙ্গেল পেজের মধ্যে পুরা জিনিস সূত্রগুলো ছোট 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 কনভার্সনগুলো লিখবা। আমরা হচ্ছে একটা পেজ আঁকাইছিলাম যে পেজের মধ্যে সবগুলো থিওরিকে একসাথে করেছি। সেই জিনিসটাকে তুমি তোমার বাসায় তোমার টেবিলের খাতায় তুমি নিজে বানাবা। মনে রাখবা বাজারে, কোচিংয়ে টোচিংয়ে সব জায়গায় অনেক জায়গায় হচ্ছে শর্টসগুলো বানাই দিবে, এই ছোটো ছোটোভাবে থিওরিগুলোকে এনে দিবে। যতদিন না পর্যন্ত তুমি তোমার নিজের হাত দিয়ে জিনিসটা না বানাবা ততদিন পর্যন্ত তোমার এই কনফিউশন কখনোই দূর হবে না। সো সবাই সুন্দর করে বানাবা এবং আমাদের গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? তো আজকের লেকচার এই পর্যন্তই। নেক্সট লেকচারে আমরা আজকে যতগুলো থিওরি শিখছি সব কয়টার ম্যাথ করার ট্রাই করব, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট লেকচারে।